তো ঠিক আছে, এটা স্টার্ট করে দিলাম রেকর্ডিং আজকের ক্লাসের। তো ওরা সামনের পোর্শনটা যতটুকু মিস করবে সেটা ওরা দেখতে পেয়ে যাবে রেকর্ডিংয়ে, তো অসুবিধা হবে না। তো যেটা বলবো সেটা হচ্ছে যে আগের দিন কতগুলো আমি দিছিলাম, দুটো কোশ্চেন মনে হয় আমি হোম টাস্ক দিয়েছিলাম, সেগুলো কি তোমরা দুজন করেছো? হ্যাঁ, হয়েছে তো এটা। আচ্ছা, হয়েছে। তো একটু তাহলে ডিসকাস করি কেমন কি অ্যান্সার এসছে। দাঁড়াও 1 মিনিট, হ্যাঁ, আমি আগে একটুখানি গুছিয়ে নিই। কোথা থেকে দিয়েছিলাম যেন কোশ্চেনটা তোমাদেরকে? পার্টনারশিপ চলছিল না আমাদের? হ্যাঁ, পার্টনারশিপ, পার্টনারশিপ, পার্টনারশিপ। কোথায় গেল পার্টনারশিপ? হুম, হুম, ওকে, ঠিক আছে। বলছি যে এই যে হ্যাঁ, যে কোশ্চেন দিয়েছিলাম, বীর অ্যান্ড শুভম এন্টার্ড ইনটু এ পার্টনারশিপ, ওখান থেকে 5x এর ভ্যালু চেয়েছিল, তো বলো এটাতে অ্যান্সার কত এসছে তোমার? 2000। হ্যাঁ স্যার। সানুরুবার কত এসছে? 2000 দু 2000। হাজার আচ্ছা, তো 2,000 এসছে সানুরুবা এবং অপূর্ব দুজনেরই। অপূর্ব এবং সানুরুবা, এবং 2,000 হচ্ছে একদম কারেক্ট অ্যান্সার। পারফেক্ট, ওয়েল ডান। কোনো প্রবলেম হয়নি নিশ্চয়ই কোশ্চেনটা করতে? বুঝতে পেরেছো কিভাবে করতে হবে? হ্যাঁ, ওটা করেছিলাম। কনফার্ম। হ্যাঁ, ওটা বলো। 2000 অ্যান্সারটা কনফার্ম ছিলাম, বাট মানে দ্বিতীয় কোয়েশ্চেনটা একটু মানে গড়মিল লাগছে, মানে বুঝতে পারছি না, এরকম একটা করেছি আচ্ছা, কিন্তু তবু যেন একটা আচ্ছা, কোয়েশ্চেনটা বুঝতে একাই দ্বিতীয় লাগছে। দ্বিতীয় কোশ্চেনটা কেউ একজন আমাকে একটু বলো, যে কি কোনটা দিয়েছিলাম? ওই এবিসি স্টার্টেড আ বিজনেস, ওই না? এবিসি স্টার্টেড আ বিজনেস, এই কোশ্চেনটা দিয়েছিলাম নাকি? হ্যাঁ, ওটাই ছিল। এবি স্টার্টেড আ বিজনেস, এ ইনভেস্টেড 3/10। আচ্ছা, হ্যাঁ, এটার অ্যান্সার কত এসছে? অ্যান্সার কি এসছে তোমাদের? আমার 1200 এসেছে। হ্যাঁ এ স্যার, অ্যান্সার 1200 এসছে। অ্যান্সার 1200 এসছে। ওই এক জায়গায় ওই 20% যেটা আছে না, ওইখানটা হয়তো বুঝতে পারছি না। আচ্ছা, মানে তো তোমাদের এ আর সি এর যে অ্যাভারেজ বার করতে বলা হয়েছিল, অ্যাভারেজ ইনভেস্টমেন্ট, সেটাতে তোমাদের দুজনের অ্যান্সার এসছে কত? 1,200 এসছে, তাই তো? এক হাজার হ্যাঁ হ্যাঁ। দুইশো 1,200 এসছে। আচ্ছা, ঠিক আছে, চলো। ওকে, ঠিক আছে, চলো এটাকে নিয়ে তাহলে আলোচনা করা যাক, কারণ হচ্ছে এই ঠিক কোশ্চেনটা, হয়নি দাদা? না না, আলোচনা করছি। তো আলোচনা করলে বুঝতে পারবে সবটাই। হুম, ব্যাপারটা হয়েছে, দেখো কি বলা হয়েছে, এবিসি স্টার্টেড আ বিজনেস, ভালো কথা, কোশ্চেনটা নিশ্চয়ই তোমাদের সামনে আছে। তো এ, বি আর সি এরা একটা বিজনেসে পার্টিসিপেট করেছে। বলা হয়েছে এ ইনভেস্টেড 3/10 অফ টোটাল ক্যাপিটাল, তাহলে এ কত ইনভেস্ট করেছে? 3/10 পার্ট ইনভেস্ট করছে, খুব ভালো কথা। বি ইনভেস্ট করছে কত? বি ইনভেস্ট করেছে 1/5, এখান থেকে বি ইনভেস্ট করছে, খুব ভালো কথা। আর সি ইনভেস্টেড দ্য রিমেনিং, সি তাহলে কি করেছে? বাকিটা যেটা রিমেনিং সেটা ইনভেস্ট করেছে। তো আমি টোটাল ক্যাপিটাল এখান থেকে একটা জিনিস অ্যাজিউম করতে পারি, টোটাল ক্যাপিটাল, আমি এদের এই এগুলোর ডিনোমিনেটর গুলোর আমি এলসিএম ধরে নিচ্ছি, আমি 10 ধরে নিচ্ছি, সহজ হবে জিনিসটা, তাই না? 10, তাহলে 10-এর 3/10 পার্ট যদি হয়, তাহলে এর ইনভেস্টমেন্ট কত থাকবে? এর ইনভেস্টমেন্ট হবে 3 পার্ট, হ্যাঁ কি না? বি এর ইনভেস্টমেন্ট কত হবে? 10-এর 1/5 অংশ, তো 10 ইন্টু 1/5 করলে কত হবে? কাটাকুটি করে এটা 2 আসবে, তাহলে বি এর ইনভেস্টমেন্ট থাকবে আমার 2 পার্ট, খুব ভালো কথা। তাহলে সি এর ইনভেস্টমেন্ট কত থাকবে? এখানে 3 আর 2 এ 5, টোটাল ইনভেস্টমেন্ট 5 পার্ট চলে গেল। আর এখানে 10 পার্ট হচ্ছে তিনজনের মোট ইনভেস্টমেন্ট, এ বি সি, এ প্লাস বি প্লাস সি, এদের টোটাল ইনভেস্টমেন্ট হচ্ছে 10। তাহলে সি এর খাতায় আসলো ইনভেস্টমেন্ট কত? 5 পার্ট, একই না? এটা হচ্ছে এদের ক্যাপিটালস গুলো পেয়ে গেলাম। এটা কি পেলাম? এদের আমি সবার ক্যাপিটাল পেয়ে গেলাম এখান থেকে, রাইট? ক্যাপিটাল গুলো পেয়ে গেলাম। এবার কি বলেছে? বলেছে অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার টোটাল প্রফিট আর্ন হচ্ছে 3,000, 1 বছর পর হচ্ছে টোটাল প্রফিট কত? প্রফিট পাওয়া গেছে হচ্ছে 3,000, 3,000 টাকা প্রফিট পাওয়া গেছে, খুব ভালো কথা। বলেছে উইচ ইজ 20% অফ ক্যাপিটাল বি, অর্থাৎ বি এর ক্যাপিটালের কত? বি এর ক্যাপিটালের 20%, বি এর ক্যাপিটালের 20%-এর ভ্যালু হচ্ছে কত? 3,000। এটার মানে তো এটাই দাঁড়াচ্ছে, তাই না? টোটাল প্রফিট হচ্ছে 3,000, এটা হচ্ছে টোটাল প্রফিট। টোটাল প্রফিট আমাকে বলেছে 3,000, যেটা বি এর ক্যাপিটালের 20%, বি যেটা ক্যাপিটাল লাগিয়েছিল তার 20% হচ্ছে 3,000, খুব ভালো কথা। ফাইন্ড দ্য অ্যাভারেজ ইনভেস্টমেন্ট অফ এ অ্যান্ড সি টুগেদার। তো আচ্ছা, একটা কথা বলি, এখান থেকে এ, বি আর সি, এদের আমি ইনভেস্টমেন্টের রেশিওটা বার করতে পারবো? A:B:C করে কত পাবো? 3:2:5 এরকমটাই হওয়া উচিত, হ্যাঁ কি না বলো?
এটা আমি ঠিক করছি? হ্যাঁ দাদা, কিন্তু at the end of the year total profit is on 3000, মানে তো টোটাল তো 3 2 5 যদি 10 করি, 10 টা তো 3000 হবে না? 3 2 5 বলতে? মানে কোশ্চেনে যেটা আছে at the end of the year total profit is earned is 3000, মানে হুম, তিনজনের যে প্রফিটটা হয়েছে 3000 টাকা। হুম। আচ্ছা, তুমি বলছো যে এটা ইনভেস্টমেন্টের, আচ্ছা তুমি এটাকে রেশিও ধরে এটার হিসেবে টোটাল প্রফিটটাকে তুমি 3000 কম্পেয়ার করতে চাইছো। ওকে, ভেরি গুড, গুড, আমি ওটাই গুড, বলছি, মানে 3 গুড প্লাস 2 পয়েন্ট। প্লাস 5 মানে 10, 10টা হচ্ছে 3000। হ্যাঁ, ভেরি গুড পয়েন্ট। আর সানুরুবাও নিশ্চয়ই এই জিনিসটাই করে থাকবে। হ্যাঁ, আমিও ওটাই করেছি, কিন্তু ওই যে আমার হচ্ছে কি ওই 3000 টাকাটা যে হচ্ছে কি মানে বিয়ের 20%, এইটা এইটাতে, বুঝতে পারছি না এখন। হ্যাঁ, তা তোমরা তাহলে তো এটা মাথায় অবশ্যই হিট করবে যে এইটাকে তো তাহলে ইউজ না করেই কাজটা হয়ে গেল, তাই না? হ্যাঁ, হ্যাঁ 3000 ওটা 20% মানে 600, তো 600টা দেখো ওই যদি ওই মানে মানটা পুট করি দেন 600টাই আসছে। ব্যাপারটা এখানে বুঝতে ভুল হয়েছে। আমি প্রথমে বলি, দেখো, এইটা কিন্তু ওদের ক্যাপিটালের রেশিও, ভালো করে বুঝবে, এটা কিন্তু ওদের ক্যাপিটালের রেশিও, হ্যাঁ। আর ইনভেস্টমেন্ট কাকে বলে? ইনভেস্টমেন্ট জিনিসটা কি? ইনভেস্টমেন্ট হচ্ছে ক্যাপিটাল ইনটু টাইম, হ্যাঁ কি না বলো? মানে টাইমটা তো 1 বছরে, মানে ওয়ান এবার ওয়ান করে কেটে যাবে তো নো সব। নো 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 নো, তাহলে তো স্যার প্রত্যেকের একই আছে। নো 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 নো, এটা কোথাও বলা নেই যে প্রত্যেকে 12 বছরের জন্য ইনভেস্ট করেছিল। এটা 12 মাসের, 12 মান্থসের প্রফিট বলা আছে 3000, 1 বছরের প্রফিট। বাট নট নেসেসারি, কোথাও বলা নেই যে এরা প্রত্যেকেই কিন্তু একটা বিজনেসে গোটা 1 বছরের জন্য পার্টিসিপেট করেছে। হতেও তো পারে যে এ হয়তো 4 মাস লাগিয়েছে, বি হয়তো 6 মাস লাগিয়েছে, সি হয়তো 12 মাস লাগিয়েছে, বা উল্টা পাল্টা যা খুশি হতে পারে। এটা তো কিছু বলা নেই আমাকে, হ্যাঁ কি না? বলা আছে কি? বলা নেই কিন্তু। এই না ওই কোয়েশ্চেনটা, ছিলাম। এই কোয়েশ্চেনটা অ্যাকচুয়ালি আগের দিন তোমাদেরকে হিন্টও দিয়েছিলাম, এই কোয়েশ্চেনটা পার্টনারশিপ বেসড কোনো কোয়েশ্চেনই নয়। এখানে জাস্ট এই প্রফিটের গল্পটা ঢুকিয়ে তোমাদের কনফিউজ করার চেষ্টা করা হয়েছে। কোয়েশ্চেনটা সিম্পল রেশিও আর পার্সেন্টেজের কোয়েশ্চেন, সিম্পল। কেন বলছি? কারণ এইখানে যে লাইনটা বলেছে ভালো করে পড়ো। বলেছে আফটার 1 ইয়ার টোটাল প্রফিট আর্নড হচ্ছে ₹3000, ভালো কথা, উইচ ইজ 20% অফ ক্যাপিটাল অফ বি, মানে বি এর যেটা ক্যাপিটাল, বি এর যেটা ক্যাপিটাল, তার 20% যদি ভ্যালু বার করা হয় তাহলে পাবো হচ্ছে আমি 3000। ওকে, বি এর ক্যাপিটালের 20% ভ্যালু হচ্ছে 3000, এটার মানে হচ্ছে এটা। ও তাহলে দাদা এ আর সি মানে 5 প্লাস 3 8/2 মানে 4। না না না, আমি আমি বলছি, দেখো ওয়ান বাই ওয়ান আমি বলছি। এবার যদি 20%-এর, এবার আমাকে এখান থেকে কি বার করতে হবে? বি এর ক্যাপিটালের 20%, তার ভ্যালু 3000 হলে বি এর টোটাল ক্যাপিটাল বার করতে পারবো। তো 20-র ভ্যালু যদি 3000 হয় তাহলে 100-এর ভ্যালু আমি বার করতে পারবো। এটা কি হবে? বি এর আমার টোটাল ক্যাপিটাল বেরোবে, হ্যাঁ কি না বলো? এটা কি বুঝতে পারছো? দাদা সিম্পল। আরেকবার। হ্যাঁ বুঝতে আমি, পারছি। দেখো বি এর ক্যাপিটাল, দেখো বি এর ক্যাপিটাল, ঠিক আছে, বি এর ক্যাপিটাল নিয়ে আলোচনা করেছি। বি এর ক্যাপিটালে 20%-এর ভ্যালু বলা আছে 3000। তাহলে এখান থেকে যদি 100%-এর ভ্যালু বার করি তাহলে কি বেরোবে? বি এর টোটাল ক্যাপিটাল, বি এর টোটাল ক্যাপিটাল কত সেটা বেরিয়ে যাবে, হ্যাঁ কি না? বেরোবে তো? বলো আগে এটা। হুম হ্যাঁ হুম। হ্যাঁ হ্যাঁ বার হয়ে যাবে। তাহলে 20%-এর ভ্যালু যদি 3000 হয় তাহলে 100-এর ভ্যালু সিম্পল, 20 × 5 = 100, এবং 5 × 3 = 15000 সামথিং, 15000 আসলো, ঠিক আছে। এটা কি, এটা কার ক্যাপিটাল বেরোলো? এটা বি এর ক্যাপিটাল বেরোলো। আর আমি হুম। এ, বি আর সি এর আমি ক্যাপিটালের রেশিও আমি বার করে নিয়েছি অলরেডি। কত ক্যাপিটাল রেশিও এসছে? ওদের ক্যাপিটালের রেশিও কত এসছে? 3:2:5। এক মিনিট, এক মিনিট, এক মিনিট, সিস্টেমটা আমার 3:2:5। এক মিনিট, আমার সিস্টেমটা একটু হ্যাং করেছে। ও সরি সরি সরি, আমি, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ 3:2:5, অবভিয়াসলি 3:2:5। এবার এই 2 এর ভ্যালু আমি পেয়ে গেলাম কত? 15000। এটা তো টোটাল ক্যাপিটাল। তাহলে 2 এর ভ্যালু যদি আমার 15000 হয় তাহলে বার কি করতে বলেছে? এই এ আর সি এর অ্যাভারেজ ইনভেস্টমেন্ট। তো নর্মালি আমি এ প্লাস সি এখান থেকে কত দেখতে পাচ্ছি? 5 আর 3 যোগ করলে 8 হবে, রাইট? বাট যদি এদের অ্যাভারেজ নিই তাহলে কি করবো? এই 8টাকে 2 দিয়ে ভাগ করবো। তা 8টাকে 2 দিয়ে ভাগ করলে এটা হয়ে যাবে কত? 4, হ্যাঁ কি না বলো? 4 হবে তো? কি বলছো? হ্যাঁ হ্যাঁ, 4 4 হবে। হবে। 4 হবে অবভিয়াসলি। তো আমাকে এখান থেকে সিম্পল বার করতে হবে তাহলে এই 4 এর ভ্যালুটা। 8 হচ্ছে, 8 এর ভ্যালু বার করলে এ আর সি এর টোটাল ইনভেস্টমেন্ট পেতাম, কিন্তু যেহেতু অ্যাভারেজ বার করতে বলেছে তাই 8 এর হাফ করে দেবো, 2 দিয়ে ভাগ করে দিতে 4 পাচ্ছি। 4 এর ভ্যালু কত? 4 এর ভ্যালু যেটা বেরোবে এটাই বেরোবে কত? এ আর সি এর আমার অ্যাভারেজ ইনভেস্টমেন্ট ডাইরেক্টলি বেরিয়ে যাবে। যদি কাটি, 2 × 4
15,000 ইন্টু 2 অর্থাৎ 30,000, 30,000 টাকা, এটা হচ্ছে আমার এআরসি এর অ্যাভারেজ ইনভেস্টমেন্ট। বোঝা গেল? হ্যাঁ এবার বুঝতে পেরেছি, এটাকে নিয়ে প্রায় মনে হয় আমি আধা ঘন্টা ভেবেছি, আমি জানি অঙ্কটা ভুল হয়েছে। এইখানে দেখো কেন ব্যাপারটা আমি বলতে চাইছি এই জিনিসটা, তোমরা যেটা প্রথমে যেটা করার চেষ্টা করেছো সেটাও কিন্তু তোমাদের অ্যাপ্রোচে তোমরা ভুল পথে যাওনি আমি বলবো। কারণ দেখছো যে 1 বছরের প্রফিট 3,000 টাকা দেওয়া আছে, কিছু যখন বলেনি তখন এজিউম করে নেওয়াটাও খারাপ নয় যে এ বি সি প্রত্যেকেই হচ্ছে 12 মাসের জন্য 1 বছরের জন্য খেটেছে। মানে কোথায় ভুলটা বুঝলাম, ওই যখন আমি ওই বিয়ের ক্যাপিটালটা বার করলাম আমি, ওটা ওই 20% দিয়ে বসিয়ে রেখেছি, দেখলাম ভুলই, তখনই বুঝেছি অঙ্কটা এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। আর এখানে একটা বড় কথা, যে আমাকে এখানে দেখো কোথাও কিন্তু এটা পার্টিকুলার ইনভেস্ট করা মানে বলা হয়নি যে ব্যবসাটা পুরো 12 মাসের জন্য, সবাই 12 মাস সেম টাইম পিরিয়ডের জন্য ছিল। যদি এই 20% ক্যাপিটালের গল্পটা যদি না থাকতো, যেহেতু মানে ম্যাথস এর মধ্যেও কিছু জিনিস রিজনিং লুকিয়ে আছে, কিরকম, যেহেতু দেখো 20% ক্যাপিটালের একটা হিন্ট আমাকে দিয়ে রেখেছে, তো আমাকে কিন্তু ওই দিকটাও ভাবতে হবে যে ওই দিক দিয়ে কোনো কিছু প্রসিড করছে নাকি। ওইটা যদি আমাকে ক্লু বা ডেটা না দেওয়া থাকতো, তাহলে করে আমি জানি ভাই আমার রাস্তা বন্ধ, আই ডোন্ট হ্যাভ এনি পাথ টু প্রসিড, তখন আমাকে কি করতে হতো, তখন আমাদের হাতে উপায় না বেসতো, আমরা করতাম ওই এ আর বি আর সি এর যে ক্যাপিটালের রেশিওটা, সেটাকেই আমরা ধরে নিতাম ওদের প্রফিট রেশিও, এবং তখন আমরা 3,000 টাকা টোটাল প্রফিটটাকে ইকুয়ালি ওই ওই রেশিওতে আমরা ডিস্ট্রিবিউট করে নিতাম। ওকে, অ্যান্সার কত হয়েছে দাদা? 12? অ্যান্সার যেটা এসছে সেটা হচ্ছে তোমার 30,000। 12, 30,000 না? হুম। এবার দেখো মজার বিষয়, তোমাদেরকে যদি একটা মজার বিষয় বলি, তোমরা যেটা অ্যান্সার বার করেছো সেই অ্যান্সারটা কিন্তু ভুল নয়, ভুল নয়। তোমরা যেটা অ্যান্সারটা বার করেছো, তোমাদের অ্যান্সার কত হচ্ছে, এআরসি এর অ্যাভারেজ তোমাদের কত এসছে? না, ওই 20%টা বাদে দিলে অঙ্কটা ঠিক আছে। না না, তোমার তোমার অ্যান্সারটা কত হচ্ছে, তোমাদের অ্যান্সারটা বলো একবার। 1200। এসছে হ্যাঁ, 1200। 1200 এসেছিল। এইটা তোমরা যেটা বার করেছো, এটা তোমরা কি বার করেছো বলো তো? অ্যাকচুয়ালি কোয়েশ্চেন আমাকে জিজ্ঞাসা করেছে ওদের অ্যাভারেজ ইনভেস্টমেন্ট, আমাকে কোয়েশ্চেনটা করেছে ইনভেস্টমেন্ট রিলেটেড, আর তোমরা এটা যেটা অ্যান্সার বার করেছো এটা কি বেরিয়েছে বলো তো? এটা কিন্তু ভুল বেরোয়নি, এটা বেরিয়েছে ওদের প্রফিট, এটা ওদের প্রফিটের ভ্যালুটা বেরিয়েছে। ভালো করে হিসাব লাগাও, দেখো টোটাল প্রফিট 3,000 তো, দেখো হিসেব মতন না বলা থাকলেও এটা ঠিকই, যে আমরা অ্যাজিউম করতেই পারি যে ওরা প্রত্যেকেই 12 মাসের জন্য ব্যবসায় ইনভলভ ছিল, তাই ওদের ইনভেস্টমেন্ট রেশিও প্রফিট রেশিও সমান হবে। কত ছিল যেন রেশিওটা, কত আছে, 3:2:5, তাই তো? ঠিক করছি তো? হ্যাঁ, হ্যাঁ। ওকে, এবার দেখো এর থেকে আমি কি বলতে পারি, যে টোটাল প্রফিট হচ্ছে 3,000, অর্থাৎ 3, 2, 5 আর 5 10, তার মানে 10-এর ভ্যালু হচ্ছে 3,000, তাহলে একের ভ্যালু হচ্ছে 300, মানে প্রত্যেকটাকে যদি 300 দিয়ে আমি মাল্টিপ্লাই করে দিই, তাহলে করে আমি প্রত্যেকের ইন্ডিভিজুয়াল প্রফিট পাবো। তাহলে এ কত হবে, 303 এ 900, বি কত হবে, 300 × 600, আর সি কত হবে, 5×3 = 1500, হ্যাঁ কি না? এবার তুমি দেখো 1500 আর 900 যোগ করে, মানে এ আর সি এর অ্যাভারেজ বার করো, 1500 আর 900 যোগ করলে 2400, অ্যাভারেজ করার জন্য 2 দিয়ে ভাগ করো, কত আসছে অ্যাভারেজ প্রফিট, 1200। কিন্তু এটা যেটা বেরোচ্ছে এটা প্রফিট বেরোচ্ছে বাবু, এটা প্রফিট বেরোচ্ছে, কারণ তুমি 3,000 টাকা যে টোটাল ধরেছো, এটা কিসের ডেটা, এটা প্রফিটের ডেটা। আমার কাছে কি চেয়েছে, আমার কাছে চেয়েছে ইনভেস্টমেন্টের ডেটা চেয়েছে, ইনভেস্টমেন্ট। এবার ফলত আমার এখানে প্রফিটের যে রেশিও, প্রফিটের যে রেশিও আর ইনভেস্টমেন্টের যে রেশিও, এর রেশিও ওয়াইজ এরা কিন্তু সমান সমান হচ্ছে, যেহেতু ওদের যে টাইম ইনভলভমেন্টটা, টাইমটা যেহেতু কনস্ট্যান্ট, টাইমটা কনস্ট্যান্ট বলে টাইমের ফ্যাক্টর গুলো কেটে গিয়ে ওদের ক্যাপিটালের মানে এদের ইনভেস্টমেন্ট রেশিও আর প্রফিট রেশিওটা সমানই আসছে, কোনো চেঞ্জেস আমরা দেখতে পাচ্ছি না। যদি টাইম গুলো আলাদা হতো তাহলে করে প্রফিটের রেশিওটা পাল্টে যেত, বাট এই রেশিওটার এগেনস্টে তুমি যখন এই 3,000-এর ডেটাটা ইউজ করবে, যেটা হচ্ছে ওদের টোটাল প্রফিট, তখন আমরা ওদের ইন্ডিভিজুয়াল যে অ্যান্সার পাবো সেটা কিন্তু ওদের প্রফিটস গুলো বেরোবে, এটা কিন্তু ওদের প্রফিটস গুলো বেরোবে, রাইট? বাট আমার কাছে চেয়েছে ইনভেস্টমেন্ট, কত ইনভেস্টমেন্ট বা কত ক্যাপিটাল ওরা ইনভেস্ট করেছিল এআরসি অ্যাভারেজে। তাই জন্য আমাকে ওই ডেটাটা দিয়েছে যে বিয়ের ইনভেস্টমেন্টের 20% হচ্ছে এই টোটাল প্রফিট 3,000। ওখান থেকে তাহলে কি বার করতে হলো, আমাকে বিয়ের ইনভেস্টমেন্টটা আমাকে বার করতে হলো, যে বিয়ের ইনভেস্টমেন্ট কত। বিয়ের ইনভেস্টমেন্টটা দিয়ে যখন আমি রেশিওটাকে কম্পেয়ার করলাম, তখন এ আর সি এর যেটা পেলাম, কি পেলাম, ওটা ওদের ইনভেস্টমেন্ট বা ক্যাপিটাল কত দিয়েছিল ওরা, সেই ক্যাপিটালটা পেলাম। বোঝা গেল? তোমরা ভুল করনি, বাট তোমরা প্রফিটের যেহেতু ডেটাটাকে ইউজ করে কম্পেয়ার করেছো, তাই তোমাদের যেটা রেজাল্ট এসেছে সেটা কিন্তু প্রফিটের অ্যাভারেজ এসেছে।
ওকে? বুঝতে পারলে তফাৎটা কোথায় তোমাদের অ্যাপ্রোচটা আর এই আমি যেটা দেখালাম সেটার মধ্যে? হ্যাঁ, বুঝলাম। এখানে তাহলে সময়ের মানে যে ভাগটা আলাদা আছে নাকি? বলো, বলো। সময়টা তাহলে প্রত্যেকের একই নয়? না, না, না। এখানে সময় প্রত্যেকের একই হয়েছে। দেখো, এখানে হিসেব মতন ব্যাপারটা হচ্ছে কি 1 ইয়ারের জন্য বিজনেস চলেছে এবং যেহেতু A, B আর C এর ইন্ডিভিজুয়াল টাইম বলা নেই তাই আমরা এটা বলতেই পারি যে 1 ইয়ার করেই ওরা তোমার সবাই ইনভেস্ট করেছে। ভালো কথা। এবার ওরা দেখা যাচ্ছে XYZ ধরো A X ইনভেস্ট করেছে, Y ইনভেস্ট করেছে, Z ইনভেস্ট করেছে। আমি জানি না। বাট আমি এদের এই মানে ক্যাপিটাল আর টাইমটাকে মাল্টিপ্লাই করে আমি ওদের রেশিওটা পাবো। এবার যেহেতু সময়টা এক তাই জন্য কি হচ্ছে সময়গুলো কেটে যাচ্ছে অর্থাৎ ওদের প্রফিট রেশিও কত আছে X:Y:Z এটাই ওদের তখন প্রফিট রেশিও হচ্ছে আবার ক্যাপিটাল রেশিও বললে এই X:Y:Z এটাও কিন্তু ওদের ক্যাপিটাল রেশিও হচ্ছে বোঝা গেল যেমন ধরো কথার কথা যদি বলি ধরো সানুরুবা অপূর্ব আর তনুশ্রী তোমরা তিনজন হচ্ছে ব্যবসা করতে নেমেছো সানুরুবা দেখা যাচ্ছে 200 টাকা দিয়েছে অপূর্ব দেখা যাচ্ছে 300 টাকা দিয়েছে তনুশ্রী দেখা যাচ্ছে 500 টাকা দিয়েছে খুব ভালো কথা এবার দেখা যাচ্ছে তোমরা প্রত্যেকেই 1 বছরের জন্য তোমরা হচ্ছে মানে 12 মাসের জন্য তোমরা ব্যবসাতে রয়েছো খুব ভালো কথা 12 মাসের জন্য ব্যবসাতে রয়েছো এবার আমি যদি ক্যাপিটালের রেশিও বার করতে বলি সানুরুবা অপূর্ব আর তনুশ্রীর মধ্যে ক্যাপিটাল রেশিও কত হবে 2:3:5 এই যে 2:3:5 আর আমি যদি তোমাদের প্রফিট রেশিও বার করতে বলি প্রফিট রেশিও কি করে বেরোয় এই ক্যাপিটাল ইনটু টাইম ক্যাপিটাল ইনটু টাইম এবার যখন ক্যাপিটাল ইনটু টাইম করে রেশিও বার করব যেহেতু এখানে টাইমটা প্রত্যেকের সমান তাই টাইমের ফ্যাক্টরটা পুরো উড়ে যাবে আর বাকি কি হবে বাকি 2:3:5 এখানে পড়ে থাকবে অর্থাৎ টাইমটা এখানে সবার সমান সময় হওয়ার জন্য কি হলো ক্যাপিটালের যে রেশিও আর প্রফিটের যে রেশিও এতে কোনো তফাৎ নেই দুটো সেম বাট ডিপেন্ড করছে কোথায় ডিফারেন্সটা কোথায় হচ্ছে 1 মিনিট কেউ জয়েন করছে ডিফারেন্সটা কোন জায়গায় হচ্ছে ডিফারেন্সটা হচ্ছে যখন আমরা ওই রেশিওটাকে কম্পেয়ার করছি কোন দিকে ওই রেশিওটাকে আমরা কম্পেয়ার করছি তার উপর ডিপেন্ড করছে যে এটার মানে আমাদের রেজাল্টটা কি আসবে ওকে তো এটাই হচ্ছে তফাৎ এটার জন্যই হচ্ছে তোমার ওই অন্তরটা হচ্ছে দুটো রেজাল্টের মধ্যে তোমরা যেটাকে নিয়ে কম্পেয়ার করেছো সেটা ছিল টোটাল প্রফিট ঠিক আছে টোটাল প্রফিট যেটা বলা ছিল ওই 3,000 সেটাকে দিয়ে ডেটাটা বার করেছো বলে তোমাদের যেটা ARC রেজাল্ট এসেছে সেটা ওদের বেরিয়েছে প্রফিট বেরিয়েছে বাট আমাকে চেয়েছে ইনভেস্টমেন্ট তাই জন্য ওই বি এর 20% যে ডেটাটা সেটা কাজে লাগিয়ে আমাকে আগে বি এর ইনভেস্টমেন্টটা বার করে নিতে হলো ওকে ক্লিয়ার দাদা আমি এখনই জয়েন করলাম, একবার রিপিট করবে? রিপিট আমি তোমাকে করে দিচ্ছি অসুবিধা নেই কিন্তু আমার মানে নেটওয়ার্কের জন্য আমি জয়েন হতে পারছিলাম না, বারবার অস- কেটে যাচ্ছিল। অসুবিধা নেই আমি পুরোটাই রেকর্ডিং করে রেখেছি যত এতক্ষণ পর্যন্ত যা কিছু হচ্ছে সবটাই রেকর্ডেড তুমি পেয়ে যাবে অসুবিধা নেই তোমাকে যেটা বলবো সেটা হচ্ছে তুমি আমাকে বলো যে তো এই যে দুটো হোমওয়ার্ক দিয়েছিলাম এগুলো সলভ হয়েছে তোমার হ্যাঁ দাদা, একটা করেছি আর একটা অর্ধেক মতো হয়েছে, পুরোপুরি আমি অ্যান্সার পর্যন্ত যেতে পারিনি। আচ্ছা কোনটা করেছো বলো ওই ভীর এন্ড শুভম দিয়ে যেটা দিয়েছিলাম ওটা করেছো হ্যাঁ ওটাই করেছিলাম। কত অ্যান্সার এসছে 5x এর ভ্যালু কত এসছে তোমার হ্যালো? হ্যালো 5x এর ভ্যালু কত এসছে হ্যালো? হ্যাঁ শোনা যাচ্ছে এই বাকিরা আমার ভয়েস শুনতে পাচ্ছো হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা তাহলে তনুশ্রীর হয়তো নেটওয়ার্কের ডিস্টার্ব হচ্ছে তনুশ্রী যদি অসুবিধা হয় একবার রিমুভ হয়ে আরেকবার রিজয়েন করতে পারো হুম এটা একটা করা যেতে পারে আচ্ছা আর কই শ্রেয়াস কই গেল শ্রেয়াস কি আজকে আসবে না দেখি এ ছেলে আবার কোথায় গেল তো ডুব দেয় না শ্রেয়াস কোথায় জয়েন আমি যেটা ইয়েটা ছিল না বীর অ্যান্ড শুভম এন্টার্ড ইনটু পার্টনারশিপ হ্যাঁ ওটা যেটা করেছিলাম যে বি ইনভেস্ট ইন 3x ফার্স্ট 4 months and 5x নেক্সট 6 months হুম হ্যাঁ ওখানে কি করেছো বলো ওটা ওই 10 মাসের তো আমি ওটা 12 মাসের আমি ভাবছিলাম যে কেন আদার যেটা আছে 12 months এটা 10 months এর হবে কি করে তো আমি মানে 2 মাসের জন্য ডাটা খুঁজছিলাম
ও না 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 না, ব্যাপারটা দেখো, ভির এন্ড শুভম মেন্টেড পার্টনারশিপ, ভির ইনভেস্টেড 3x ফর ফার্স্ট 4 months and 5x ফর 6 months। না ওখানে তো দুজনের সময় উল্লেখ করে দেওয়া হয়েছে। হ্যাঁ, এবার যখন না অপূর্ব যেটা চিন্তা করছে যে 12 মাসের ব্যবসা হয়েছে, তাহলে ভিড়ের আর 2 মাসের ইনভেস্টমেন্ট কোথায়? তো দরকার নেই তো, আমাকে যখন আর কিছু বলেনি, তার মানে ও 10 মাসই ব্যবসায় থেকেছিল, 12 মাস খাটিয়েছে, এটা কে আমাকে জোর জবরদস্তি বলেছে যে ওকে 12 মাস ব্যবসার মধ্যে রাখতে হবে? বলেনি তো। আচ্ছা শ্রেয়াস, তুমি হোমওয়ার্কের কোশ্চেন দুটো করেছো? হ্যাঁ দাদা, একটা হয়েছে আর একটা দাদা একটু শেষের দিকে হয়নি। আচ্ছা, একটু শেষের দিকে হয়নি, একটু শেষের দিকে। আচ্ছা, ভির এন্ড শুভমের কোশ্চেনটা হয়েছে, যেটা 5x এর ডেটা চেয়েছিল? হ্যাঁ হ্যাঁ, কত এসছে? 2000। 2000, একদম নাচতে থাকো, তোমার অ্যান্সার কারেক্ট হয়েছে। আর পরের কোশ্চেনটাতে তোমার দিয়েছে এবার। তারপরে এবার অপূর্ব এটা পাঠিয়েছে ফটোটা। এবার তারপরে এবার আমি সিনও করছি, কিন্তু উপরে তোমার মেসেজের এটা রয়ে গেছে, আমি আর দেখিনি। আমি ও এদিকে কি বলে বসে আছি, আমি জানি কখন আসবে লিঙ্ক। আচ্ছা তারপরে আচ্ছা। তুমি মেনশন করলে আমার কাছে মেসেজ আসছে। ও বাবা, লিঙ্ক তো অনেকক্ষণ আগে। ঠিক আছে, অসুবিধা নেই, তোমার যতটা ডিলে হয়েছে তার মধ্যে সব রেকর্ডিং করা আছে, রেকর্ডিং দিয়ে দেবো, তখন ঠিক আছে ঠিক আছে। পেয়ে যাবে, কোনো প্রবলেম হবে না। আর পরের যে কোশ্চেন, আমি দেখিনি ঠিক করে আর কি। পরের যে পরের যে কোশ্চেনটা আছে, সেই কোশ্চেনটা তোমার কতদূর অব্দি গেছে বলো, লাস্ট কোথায় গিয়ে ফেঁসেছো? পরের কোশ্চেনটা মানে করছি বলতে যেটা হচ্ছে এই রে, শোনা যাচ্ছে না। মিউট করে দিয়েছে। আচ্ছা মিউট আচ্ছা, করে দিছে? হ্যাঁ আচ্ছা, দাদা। হ্যাঁ বলো বলো। বলছি যে ওই কোশ্চেনটাতে যেটা বলা ছিল যে এ ইনভেস্ট 3/10 অফ দ্য টোটাল হ্যাঁ ক্যাপিটাল। হ্যাঁ, এবার আমি ওটা হচ্ছে টোটাল 10 ক্যাপিটাল ধরছি। ভেরি গুড, ভেরি গুড। এ তাহলে হচ্ছে 3 হচ্ছে। হ্যাঁ আর বি ইনভেস্ট 1/5, মানে 10 এর যদি 1/5 করি 2 হচ্ছে। হ্যাঁ, আমরা তাই করেছি, দেখো স্ক্রিনে। হ্যাঁ। আর সি হচ্ছে রিমেনিংটা 5 করেছি। ভেরি গুড। হ্যাঁ, আমি হচ্ছে এবার 12 দিয়ে সব কটাকে গুণ করছি। ওকে। গুণ করে রেশিওটা বার করছি। এবার তারপরে দাদা ওই শেষের পার্টটাতে আমি বুঝতে পারছি না যে প্রথমে কি বি এর 100% বার করে নেবো না কিভাবে করবো, আর বুঝতে পারিনি। এইটা আমি তোমাকে এখন আর রিপিট করে বলবো না, কারণ হচ্ছে এটা অনেক ভালোভাবে এই মাত্র এক্সপ্লেন করলাম, অপূর্ব আর সানুরূপা ছিল। তো আর একটা রেকর্ডিংও আছে, আমি তোমাকে বলবো তুমি একবার রেকর্ডিংটাতে রেফার করবে, তুমি এক দেখাতেই বুঝে যাবে, আই এম কোয়াইট শিওর। যদি তাতেও প্রবলেম থাকে, আরেকবার নক করবে, আমি তোমাকে বুঝিয়ে দেবো আলাদা করে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আশা করি বুঝে যাবো দাদা। বুঝে যাবে, বুঝে যাবে, এমন কোনো ডিফিকাল্ট ব্যাপার নয় এখানে। হ্যাঁ, টুইস্ট একটা রয়েছে এই কোয়েশ্চেনটাতে, আর টুইস্টটা তো আই থিঙ্ক ভালোও লাগবে যখন দেখবে। আচ্ছা ঠিক আছে। ওকে। আচ্ছা, তনুশ্রীর কি খবর? তনুশ্রী একটু জানাও। হ্যালো, হ্যাঁ হ্যাঁ দাদা বল। শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, তোমার এই 5x এর ভ্যালু কত এসছে? ওটা 2000 এসেছে, আমি একদম। বললাম শুনতে পাচ্ছি না দিয়ে কিছু। আচ্ছা আচ্ছা, তোমার কারেক্ট অ্যান্সার এসছে। আর পরের কোশ্চেনটাতে কি সলভ হয়েছে না আটকেছে ওটা? না ওটা মাঝে গিয়ে আমার আটকে গিয়েছে। মাঝে গিয়ে আটকে গেছে, অসুবিধা নেই, ওটা এখনই সলভ করেছি। ওই যেটা বললাম শ্রেয়াসকেও, একবার রেকর্ডিংটা দেখে নেবে, যদি প্রবলেম হয় তাহলে তোমাদের দুজনকে আমি আরেকবার এক্সপ্লেন করে দেবো নেক্সট ক্লাসে, ওকে? আচ্ছা আচ্ছা আচ্ছা, আর এটা এটা কি আবার করিয়ে দেবে নাকি তুমি? ওটা, এই 2000 যেটা অ্যান্সার এসছে। ওইটা পেরেছো তো? কোনো অসুবিধা হয়েছে কি কোনো জায়গায়? যদি অসুবিধা না না হয়ে থাকে, তাহলে ফালতু ওটাকে নিয়ে সময় নষ্ট করে লাভ নেই, কারণ ওটা যখন শিখে গেছো, পারছো যখন, তার মানে অসুবিধা হবে না। আমরা নতুন টপিকে এগোই আজকে। হুম। তো আচ্ছা। দুটো কোশ্চেন দিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক দেখলাম দেখলাম, একটা ভালো মনে করিয়েছো, একটা দেখলাম অপূর্ব গ্রুপে দুটো কোশ্চেন দিয়েছে, দেখে নিচ্ছি, ওগুলো একটু আলোচনা করে নি। তার মানে অপূর্ব হোমওয়ার্ক ওই এক্সারসাইজটাতে হাত লাগিয়েছে এবং করেছে, ভেরি গুড। আচ্ছা, পঁচিশ না আর না, এক। একটু আগে একটু ওই করছিলাম সব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। দেখো কোশ্চেনটা আমি ইয়ে করবো, সবাই গ্রুপে কোশ্চেনটা পেয়েছো নিশ্চয়ই, তো তোমরা একটু রেফার করো, আমি কোশ্চেনটা এখান থেকে আমি তুলে নিচ্ছি। 25 নম্বর কোশ্চেন যেটা বলেছে, রমন অ্যান্ড নাকুল, রমন, ছোট করে লিখছে, রমন অ্যান্ড নাকুল, এরা দুজন একটা বিজনেসে ইনভেস্ট করেছে, ভালো কথা। রমন ইনভেস্টেড হচ্ছে রুপিস 3000, 3000 টাকা প্রথমে ইনভেস্ট করলো, প্লাস করলাম, খুব ভালো কথা। অ্যান্ড উইথড্র 1500 টাকা তুলে নিল, কখন? অ্যাট দ্য এন্ড অফ 8th মান্থ। 8th মান্থ, তার মানে ভালো করে বুঝতে পারছি যে এই তিন 4 হাজার মাস টাকাটা করেছে 3000 টাকা। 3000 টাকা 4 মাস কেন, 8 মাস করেছে বলো। সরি, 8 মাস। 8 মাস আর খাটিয়েছে। আর আর এটা 1500 4 মাস। এটা এটা বাকি 4 মাস, যদি ব্যবসাটা 12 মাসের জন্য হয়ে থাকে, তো এবার ফার্দার পড়বো, ফুট করে 4 মাস লিখবো না, কারণ আমরা এখনো পড়িনি পুরোটা। নাকুল বলছি ইনভেস্টেড রুপি, দাদা কোন অঙ্কটা এটা? সেই হোম টাস্ক দিয়েছে ওটা? না না না, এটা হোম টাস্ক দিন, এটা অপূর্ব হচ্ছে গ্রুপে একটা কোয়েশ্চেন দিয়েছে,
আমি শুধু ইয়ে করছি, আমি শুধু মুখে বলছি। কোয়েশ্চেনটা তোমরা একটুখানি পরে মানে ইয়ে থেকে ওই ফটোটা যেটা দিচ্ছি সেটা থেকে রেফার করে নেবে। আমি তোমাকে ডেটাগুলো এক্সপ্লেন করতে করতে চলছি যেটা আছে, ঠিক আছে? বা আমি কোয়েশ্চেনটা একবার পড়ে শুনিয়ে দিচ্ছি, সব থেকে বেস্ট। বলা হচ্ছে রামান অ্যান্ড নাকুল ইনভেস্টেড ইন এ বিজনেস, খুব ভালো কথা। রামান ইনভেস্টেড রুপিস 3000 অ্যান্ড উইথড্র রুপিস 1500 অ্যাট দ্য এন্ড অফ 8 মান্থ। তার মানে রামান হচ্ছে 3000 টাকা ব্যবসায় লাগালো প্রথমে, আর 8 মাস পর মানে অষ্টম মাসে ও 1500 টাকা তুলে নিল। তার মানে কি হচ্ছে, 8 মাস পর্যন্ত 3000 টাকা খাটালো, তারপরে 1500 টাকা তুলে নিল, 3000 টাকা থেকে 1500 টাকা তুলে নিল। তো 3000 টাকা থেকে যদি 1500 টাকা তুলে নেয় তাহলে পড়ে কত থাকছে, 1500 টাকাই পড়ে থাকছে। তাহলে 3000 টাকা দিয়ে শুরু করেছিল ব্যবসা, সেটা 8 মাস খাটালো, আর বাকি যে 1500 টাকা তুলে নিল তারপর দিয়ে পড়ে রইলো কত, 1500 টাকা পড়ে রইলো, সেই টাকাটা বাকি 4 মাসের জন্য খাটাচ্ছে, যদি টোটাল ব্যবসা 12 মাসের হয় তো। নকুল কি করেছে, নকুল ইনভেস্টেড রুপিস 1000 অ্যান্ড 3500 মোর অ্যাট দ্য এন্ড অফ 4th মান্থ। প্রথমে নকুল কি করেছে, প্রথমে নকুল হচ্ছে 1000 টাকা দিয়ে ব্যবসা শুরু করেছে, খুব ভালো কথা। আর চতুর্থ মাসে আরো 3500 টাকা অ্যাড করেছে। তার মানে 3000 টাকা তো ছিলই, তার সঙ্গে 3500 অ্যাড করেছে, মানে কত টাকা ক্যাপিটাল থাকলো, 4500 টাকা ওর কাছে ক্যাপিটাল থাকলো। আর এই ঘটনাটা কখন ঘটাচ্ছে, চতুর্থ মাসে, অর্থাৎ 1000 টাকা ওর প্রথমে 4 মাস অব্দি খাটছে, আর এই বাকি যে নতুন ক্যাপিটাল 3500 টাকা অ্যাড করার পর যে ক্যাপিটালটা বাড়লো, সেই ক্যাপিটালটা বাকি 8 মাস খাটবে, যদি ব্যবসা টোটাল 12 মাসের হয় তখন। ওকে, আচ্ছা। ও ওয়েট, 8 মাস না, এই জন্য বলি কোয়েশ্চেন পুরো পড়ে তারপরে এগোনো উচিত আমাদের, দেখেছো? সেটাই তো বলছি। এটা 8 মাস হবে না, কারণ হচ্ছে এখানে পরে কিছু আরো ডেটা আছে। বলেছে যে প্রথমে নকুল কি করলো, প্রথমে 1000 টাকা ইনভেস্ট করলো, তারপরে হচ্ছে 8 মান্থে 3500 টাকা আরো বাড়ালো ওর সঙ্গে, খুব ভালো কথা। আর তারপরে বলেছে বাট উইথড্র রুপিস 1500 অ্যাট দ্য এন্ড অফ 7th মান্থ। সেভেন্থ মান্থে কি করলো, ও 1500 টাকা এখান থেকে তুলে নিল, খুব ভালো কথা, বুঝবো। 7th মান্থে গিয়ে ও কি করলো, 1500 টাকা এখান থেকে তুলে নিল। তার মানে কি, প্রথম যে 4 মাস, ভালো করে বুঝবো, প্রথম 4 মাস নকুল 1000 টাকা দিয়ে স্টার্ট করলো, তারপরে 1000-এর সঙ্গে 3500 ও কি করলো, জোড়ালো, তাহলে ক্যাপিটাল কত থাকলো, 4500 টাকা ক্যাপিটাল থাকলো, খুব ভালো কথা। দিয়ে কি করলো, অ্যাট দ্য এন্ড অফ 7th মান্থ, মানে শুরু থেকে 7th মান্থে গিয়ে ও কি করলো, 1500 টাকা তুলে নিল। এবার ভালো করে বুঝবো, প্রথম 4 মাস 1000 টাকা খাটিয়েছে, 7 নম্বর মাসে গিয়ে ওর ক্যাপিটাল আবার চেঞ্জ হয়েছে, তাহলে এই নতুন যে ক্যাপিটাল যেটা 4500, এটা বলতো কত মাসের জন্য খাটছে তাহলে? 3 মাস। 3 মাস। অবভিয়াসলি 3 মাস। একদম ভেরি গুড। সবাই বুঝতে পারছো নাকি, একটু জানাবে, অসুবিধা হলে এই জায়গাটা আমি এক্সপ্লেন করবো। প্রথম 4 মাস ও কি করলো, এই যে প্রথম 4 মাস ও কিন্তু 1000 টাকা নিয়ে চলছিল, খুব ভালো কথা। তারপরে 3500 টাকা বাড়িয়ে ওর ক্যাপিটাল এখন হলো 4500 টাকা, ভেরি গুড। দিয়ে 7 নম্বর মাসে, অর্থাৎ ব্যবসা শুরু হওয়ার থেকে সপ্তম মাস 7th মান্থে গিয়ে ও কি করলো, আবার ক্যাপিটাল চেঞ্জ করলো, মানে কিছু টাকা উইথড্র করে টাকাটা কমিয়ে দিল। তাহলে এই 4500 টাকা কতদিনের জন্য খাটছে, অবভিয়াসলি আর 3 মাসের জন্য খেটেছে। 4 আর 3 7, 7 মাস হয়ে যাচ্ছে, তাহলে এই টাকাটা খাটলো কত, 3 মাসের জন্য, খুব ভালো কথা। আর 1500 টাকা তুলে নেওয়ার পর 4500 থেকে 1500 টাকা মাইনাস আছে, তাহলে পড়ে থাকবে কত, 3000 টাকা ক্যাপিটাল পড়ে থাকছে এখন। বলেছে তার মানে এই টাকাটা কি করেছে, এই টাকাটা বাকি 5 খেটেছে, মাসের জন্য। বাকি 5 মাসের জন্য খেটেছে, অবভিয়াসলি এতে 12 মাস কমপ্লিট। তাহলে 4500 টাকা খাটছে আমার 3 মাসের জন্য, এবং তারপরে 3000 টাকা এটা খাটছে কতদিনের জন্য, এটা খাটছে আমার 5 মাসের জন্য। এই হলো গল্প। হ্যাঁ, এরপর বলছি হয়ে দাদা, যাবে। ওই 4 মাস 1000 ওখান থেকে একটু রিপিট করো। 4 মাস 1000 ওখানটা থেকে। প্রথমে 1000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলো, ঠিক আছে, এই টাকাটা কোনো চেঞ্জ হলো না, এই ক্যাপিটালটা চলছে পুরো 4 মাস অব্দি, এই ক্যাপিটালটাও চালালো, খুব ভালো কথা। কেন 4 মাস অব্দি চালালো বললাম, কারণ এখানে বলেছে অ্যাট দ্য এন্ড অফ 4th মান্থ হি উইথড্র রুপিস 1500, এই সরি, অ্যাট দ্য এন্ড অফ 4th মান্থ হি অ্যাডেড রুপিস 3500, মানে 4 নম্বর মাসের পর ও 3500 টাকা বাড়ালো। 3500 টাকা বাড়ালো মানে ক্যাপিটাল কত হলো, 3500 প্লাস 1000, অর্থাৎ 4500 টাকা আমার এখানে ক্যাপিটাল থাকলো, খুব ভালো। এবার তারপরে কি হয়েছে, বলেছে অ্যাট দ্য এন্ড অফ 7th মান্থ, মানে 7 নম্বর মাস, 7 নম্বর মাসে গিয়ে ও কি করলো, আবার 1500 টাকা ক্যাপিটাল এখান থেকে তুলে নিল, মাইনাস করে দিল। তাহলে 4500 থেকে 1500 যদি তুলে নেয়, তাহলে কত ক্যাপিটাল পড়ে থাকছে, 3000 টাকার ক্যাপিটাল ওর কাছে পড়ে থাকছে, সে তো নয় বুঝলাম। কিন্তু এই 4500 টাকা এটা কত মাসের জন্য খাটলো, প্রথম 4 মাস তো ব্যবসা এখানে চলে গেছে,
আর 7 নম্বর মাসে গিয়ে অর্থাৎ 7 মাস পার হয়ে যাওয়ার পর ওর ক্যাপিটাল দাঁড়িয়েছে 3,000 টাকা। তার 4 মাস টোটাল এখানে 7 মাস পার হয়েছে। তো মাঝখানে এই টাকাটা খেটেছে তাহলে 3 মাস। এই 4 মাস আর 3 মাস মিলিয়ে এখানে টোটাল 7 মাস পার হয়ে গেল। এবং 7 মাস পার হয়ে যাওয়ার পর এই যে ক্যাপিটালটা এখানে 1500 টাকা আবার কমিয়েছে, এখান থেকে 1500 টাকা আবারও কমিয়ে দিয়েছে। 3000 টাকা ক্যাপিটাল নিয়ে ও বাকি ব্যবসাটা অর্থাৎ টোটাল ব্যবসা যদি 12 মাসের হয়, তো বাকি টাইমটা ও এই 3000 টাকা ক্যাপিটাল নিয়ে চালিয়েছে। 4 মাস, 3 মাস, 7 মাস পেরিয়েছে। 12 মাসের থেকে 7 মাস পেরিয়ে গেছে মানে পড়ে রয়েছে কত? 5 মাস। তাহলে এই টাকাটা obviously 5 মাস অব্দি খেটেছে আর। বোঝা গেল? হ্যাঁ ডান। ওকে, এটা গেল। এবার বলেছে অ্যাট দ্য ইয়ার্স এন্ড। ইয়ার্স এন্ড মানে বোঝা যাচ্ছে 1 বছরের ব্যবসা। দে আর্নড রুপিস 1800, অর্থাৎ প্রফিট কত? এখানে প্রফিট বলা হচ্ছে 1800 টাকার প্রফিট ওরা করেছে। করুক, খুব ভালো করেছে। হোয়াট উড বি রামানস শেয়ার, মানে রামানের শেয়ার কত বার করতে হবে। এবার এটা বার করা, এই অঙ্কটাতে এই ক্যাপিটাল গুলো কোথায় চেঞ্জ হচ্ছে আর কোন ক্যাপিটালটা কত মাসের জন্য খাটছে এইটুকু বার করাটাই হচ্ছে চ্যালেঞ্জ। বাকি এই কোশ্চেনটাতে আমার মনে হয় না কোনো জটিলতা আছে বলে। এবার কি করব? রামান এন্ড নাকুলের আমাকে বার করতে হবে ক্যাপিটালের ইনভেস্টমেন্ট রেশিও, হ্যাঁ কি না? আরে ভাই কি, এক মিনিট, রামান আর নাকুল কোথায় গেল? এই যে রামান আর নাকুলের আমাকে এখান থেকে ওদের ইনভেস্টমেন্টের রেশিও বার করতে হবে। তো বার করি এখান থেকে। কি হবে? রামান এন্ড নাকুল, ওকে করো এখান থেকে। এই যে রামান এখানে এবং নাকুল এখানে, কত হচ্ছে এখান থেকে? এখান থেকে হচ্ছে 3000 ইন্টু 8, খুব ভালো, অর্থাৎ 24,000 বা 24,000 করবো না, এরকমই লিখবো। 3000 ইন্টু 8 প্লাস পরেরটা কত ছিল আমার? ওই 1500 ইন্টু 4, এটা ছিল এখান থেকে 1500 ইন্টু 4, এরকম করি হচ্ছে। নাকুলেরটা কি ছিল? নাকুল প্রথমে 1000 ইন্টু 4, 1000 ইন্টু 4, তারপরে সম্ভবত 4500 ইন্টু 3, তারপরে 3000 ইন্টু 5, তারপরে আসছে আমার 3000 ইন্টু 5, এরকম আসছে। খুব ভালো কথা, এইটা গেল আমার টোটাল হিসাব। ওকে, এবার আমি কাটাকুটি করব। কাটো, দুটো শূন্য 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 কাটো। এই কমন নেওয়ার কনসেপ্টে কাটাকুটি, এটা বুঝতে পারছো তো? এইগুলো কাটাকুটি যায় কিন্তু এরকম করে। এবার ভাবো না যেন মাঝখানে প্লাস আছে কি করে কেটে দিচ্ছি, এটা কিছুই না। এখান থেকে 100 কমন যাচ্ছে আর এখানে পুরোটা থেকে 100 কমন যাচ্ছে। এইভাবে যত কটা টোটাল কমন ফ্যাক্টরস থাকবে সেগুলোকে আমরা এলিমিনেট করে দেবো। এবার নেক্সট কাটতে পারি আমি কিরকম করে? নেক্সট আমি কাটতে পারি, যেটা দেখছি একটা 5 দিয়ে কাটা যাবে। দেখো সব জায়গায় 5 দিয়ে কাটবে। দেখো 5 6 30 কাটছে, 5 3 এখানে 15 কাটছে, এখানে 5 2 10 কাটছে, এখানে 5 9 45 কাটছে, এখানে 5 6 30 কাটছে। হচ্ছে হচ্ছে নেক্সট 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 আর কোথাও কাটা যাবে? নেক্সট আর কোথাও কাটা যাবে না। তাহলে কি থাকছে এখানে? 8 6 48 থাকছে, 48। এখানে হচ্ছে 3 4 12, তাহলে 48 আর 12 যোগ করলে আসছে কত? 60। খুব ভালো। এখানে 4 2 8 আসছে, এখানে 9 3 27 আসছে, এখানে 6 5 30 আসছে। তাহলে কত? 30 আর 8 38, 38 20 58, 58 সাথে হচ্ছে 65, 65 এখানে এসে দাদা দেখতে পাচ্ছি। 48 হবে না, ওটা 18 হবে না? 6 3 6 3 কোথায়? 9 3 27, কোনটা 48? 6 8 48, এটা 8 মাস। ওইটা 8 আছে না হ্যাঁ, তো এটা গেল। আচ্ছা, আরো এখানে কাটাকুটি যাচ্ছে দেখতে পাচ্ছি। কোথায় কাটা যেত? 2 দিয়ে যদি কাটি, 2 দিয়ে এখানে তো আর কোথাও তো কাটার জায়গা আছে। আর যাই হোক, এখানে আবার একটা কাটবে। এখানে 5 12 60 এবং 5 13 65। মোট তাহলে কত পেলাম? 12:13 পেলাম হচ্ছে ওদের রেশিও, ইনভেস্টমেন্ট রেশিও পেলাম হচ্ছে 12:13। এবার বলেছে যে রমনের শেয়ারের কথা, অর্থাৎ 12 ইউনিটের ভ্যালু আমাকে বার করতে হবে। তো টোটাল প্রফিট বলেছিল কত? 1800, রাইট? টোটাল প্রফিট ছিল 1800। তাহলে 13 আর 12 যোগ করলে আসছে 25। 25 এর ভ্যালু যদি আমার 1800 হয়, তাহলে 12 ভ্যালু কত বার করা সহজ হবে। করি। 5 5 25, 5 3 15, 5 6 30, এটা হয়ে যাবে এখান থেকে। এটা হবে 5 7 35, 1 0 5 2 10, তাহলে 7 12 84, 840 এবং 12 2 24, 840 আর 24 মানে এটা হবে 864, 864। অপশনে আছে? গুলতাপি মেরে দিলাম, অপশন সি দেখাচ্ছে তো, হওয়া উচিত অপশন সি। ওকে, বোঝা গেল? মানে ক্যালকুলেশনটা তো তোমরা নিজেরা করতেই পারবে, সেটা ব্যাপার নয়। বাকি যে এই স্টেপটা যেখানে হচ্ছে ক্যাপিটাল গুলো ভাগ করলাম, এটা বোঝাটাই হচ্ছে আসল ব্যাপার।
হ্যাঁ দাদা, মানে এগুলো দেখছি, মানে লেভেল 2 এর গুলো করছি না, লেভেল 1 করিনি। মানে হুম ল্যাঙ্গুয়েজটা প্রচন্ড মানে গুলিয়ে 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 মানে ইয়ে করছে, এই জিনিসটা কোশ্চেন সহজ। এই কোশ্চেনটা করতে কতটা টাইম লাগলো? বেশ কিছুটা টাইম লাগলো তো অবশ্যই, তার মধ্যে এক্সপ্লেন করে করে করছিলাম, তাই জন্য একটু টাইম লাগলো। এবার এই কোশ্চেনটা নর্মালি যদি করা হয়, নর্মালি এই কোশ্চেনটা করতে ধরে নাও ওই 1 মিনিট 10 সেকেন্ড মতন টাইম লাগা উচিত, বা ফার্স্ট ফার্স্ট করলেও নিয়ারলি 1 মিনিট লাগা উচিত। এবার এটা কোশ্চেনটা আছে মেন্সে, থাকবে 1 মার্কসই, 1 মার্কসেরই ভ্যালু থাকবে এই কোশ্চেনটা, কোনো 2-3 নাম্বার থাকবে না, 1 মার্কসেরই ভ্যালু থাকবে। কিন্তু প্রিতে একটা 1 মার্ক স্কোর করা আর মেন্সে একটা 1 মার্ক স্কোর করার মধ্যে হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স আছে। তো তাই জন্য তোমাকে এই মানে এরকম টাইপের লেভেল তো এক্সপেক্টেড অবশ্যই, যে তোমাকে লড়াই করে 1 মার্ক সেখান থেকে ছিনিয়ে আনতে হবে, অত সহজ হবে না জিনিসটা। হুম। এই ম্যাথটা কি বলছেন মেন্সে আছে? এগুলো মেন্সে আছে, লেভেল 3-তে আছে মানে মেন্সে আসবে, এগুলো মেন্স লেভেলের জিনিস। এটা তো সেই মানে আমার প্রথমেই ওই কত 866 আমার প্রথমেই হয়ে গেছিল। মানে তো এই পার্টনারশিপ অঙ্কটা যেন খুব সহজ লাগছে আমার কাছে, ওই প্রফিট আর পার্সেন্টেজটা খুব টাফ। দেখো পার্টনারশিপ, পার্টনারশিপ আর আজকে যেটা ধরবো প্রবলেমস অন এজেস, এগুলো হচ্ছে পার্টি রেশিও, আর কিছুই না। রেশিও এমনিতে খুবই সহজ, পার্সেন্টেজ আর প্রফিট লস এগুলো হচ্ছে খুব কোর লেভেল চ্যাপ্টার, কারণ পার্সেন্টেজ আর প্রফিট লসের উপর তোমরা এরপরে যখন করবে পড়া ফার্দার, তখন ডেটা ইন্টারপ্রিটেশনও থাকবে, ডিআই যেটাকে বলা হয়, রেশিওর অ্যাপ্লিকেশন থাকবে, বাট ডিআই একটা বিরাট বড় রোল প্লে করে। ওকে, তো শিখিয়ে দেবো, চিন্তা নেই, সব শিখিয়ে দেবো 1 বাই 1। আর দাদা এক একটা এক ক্লিয়ার। একটাও এক একটাও বলছি। দেখো, বলা হচ্ছে এ অ্যান্ড বি এন্টার্ড ইনটু এ বিজনেস বাই মেকিং, মাই লিখেছে, ওটা মিসপ্রিন্ট আছে, ওটা বাই হবে, বাই মেকিং ইনভেস্টমেন্ট অফ রুপিস 2400 অ্যান্ড 2800, মানে গোদা বাংলায় বলা হচ্ছে এ 2400 টাকা পুঁজি নিয়ে ব্যবসায় নামছে, বি 2800 টাকা পুঁজি নিয়ে ব্যবসায় নামছে। ওকে, আফটার 6 মান্থস এ লেফট দ্য বিজনেস, তাহলে এ কি করলো, 6 মাস টাকা খাটিয়ে পালিয়ে গেল, ও আর ব্যবসা করবে না, ভালো কথা। অ্যান্ড এর তো আফটার, 2880। আচ্ছা, অ্যান্ড দাঁড়া কি বলেছে, অ্যান্ড আফটার 4 more months, মানে 6 মাসের গল্প হলো, তার সঙ্গে আরো 4 মাস পর কি হচ্ছে, অর্থাৎ টোটাল আমার 10 মাস পেরিয়ে গেল, 10 মাস পেরিয়ে গেল, কি বলেছে, সি জয়েন্ট দ্য বিজনেস, তাহলে সি হচ্ছে 10 মাস পর ব্যবসায় জয়েন করেছে, খুব ভালো কথা, ভালো করে বুঝবো, 10 মাস পরে এসছে, উইথ ক্যাপিটাল 20% মোর দ্যান এজ ইনভেস্টমেন্ট, মানে এ যদি 2400 ইনভেস্ট করে থাকে, তাহলে সি হচ্ছে তার থেকে 20% বেশি ইনভেস্ট করেছে, তার মানে কত, 2400 কত পার্সেন্টেজ বার করবো, যাতে করে সি এর আমার, ওটা ওটা 10 মাস না, আমি ওটা 12 মানে 8 মাসের করেছিলাম। আচ্ছা আচ্ছা, তোমার 2 মাসের হবে, তাহলে ঠিক আছে, হয়ে যাবে অঙ্কটা। আচ্ছা সবাই বলো তো দেখি, বলা হচ্ছে যে সি যেটা ইনভেস্ট করেছে সেটা এ 2400 টাকা যে ক্যাপিটাল লাগিয়েছিল তার থেকে 20% বেশি ইনভেস্ট করেছে, তো সি এর ক্যাপিটালটা বার করার জন্য 2400 কত পার্সেন্টেজ বার করে নিলাম, ডাইরেক্ট পেয়ে যাবো, 120। অবভিয়াসলি 120% বার করে নেবো। 120% মানে এখান থেকে দুটো শূন্য আমি বার করতে পারি, মানে যে কোনো দুটো শূন্যর জন্য পার্সেন্টেজটা বেরিয়ে যাবে, এখানে একটা শূন্য থাকলেও 12 দুগুণে 24, 240, 4 × 8 = 48, তাহলে কত আসছে, 2880, সি এর ইনভেস্টমেন্ট কত, তাহলে 2880, হ্যাঁ কি না? এবার বলছি কি বলে, দাদা, বলছি 20% যে এটা বাড়লো, এটা যদি ফ্র্যাকশন ভ্যালুতে করি কোনো অসুবিধা হবে? যা খুশি করতে পারো, কোনো ব্যাপার না, তাহলে তোমাকে এইভাবে করতে হবে, 2400 যদি 20 নর্মাল 20% মানে কত, 1/5, এবার ওটা 1/5। বাড়ছে, তাহলে আমরা কি দিয়ে গুণ করব, কি দিয়ে গুণ করবো বলো, সিক্স ফ্র্যাকশনে, বাই ফাইভ সিক্স ভেরি গুড, 6/5 দিয়ে গুণ করবো, ব্যাপারটা একই আসবে, 480 × 6, এবার 480 × 6, এবার দেখো 224 × 120 এসেছিল তো, এবার ওটাকে তুমি এখান থেকে একটা কাজ করো, এটাকে তুমি 20 × 6 করে দাও, 120টাকে, আর এই 24 আর 20টাকে গুণ করে দাও, 480 × 6, ব্যাপারটা একই, যেটা তোমার আমি বলেছিলাম আগের দিন যে প্রসেস হাজারো আছে, তোমার মাথায় ইনস্ট্যান্টলি যেটা আগে হিট করবে, ব্যাপারটা বলে না যে ধরো, মানে আম, মানে একটা ধরো বোলার, ঠিক আছে, একটা বোলার, ফাস্ট বোলার ধরো, সে অনেক রকম বল করতে পারে, ইন সুইং করতে পারে, আউট সুইং করতে পারে, অফ কাটার দিতে পারে, লেগ কাটার দিতে পারে, ইয়র্কার দিতে পারে, স্লো বল করতে পারে, রিভার্স সুইং এখন তো দেখা যায় না, মানে আর এখনকার খেলাতে, বাট রিভার্স সুইং বলে একটা জিনিস হয়, রিভার্স সুইং করতে পারে, ঠিক আছে, বাউন্সার মারতে পারে, এবার এত রকম ভ্যারাইটি আছে একটা বোলারের কাছে, ঠিক,
ও কি তাহলে একটা ম্যাচে শুধু বাউন্সারই মেরে বেড়াবে? না। একটা ম্যাচে কি শুধু আউটসুইংই মেরে বেড়াবে? না। শুধু স্লো বল মেরে বেড়াবে? না। ও ম্যাচের সিচুয়েশন অনুযায়ী বলগুলোকে ভ্যারিয়েশন করবে। বিভিন্ন ব্যাটসম্যানের ক্ষেত্রে বিভিন্ন সিচুয়েশনের উপর বেস করে ও বলগুলোকে ভ্যারিয়েশন করবে, চেঞ্জ করবে। পরিস্থিতি বুঝে বোলিং করবে। কখন কোন অস্ত্রটা প্রয়োগ করতে হবে সেটাও বুঝে শুনে ব্যবহার করবে। ঠিক কোশ্চেনের আছে? সিচুয়েশন অনুসারে কোশ্চেনগুলো ট্যাকল আমি করবে। আগে শেষ করে নিই, তারপরে বলবে। এবার এবার ব্যাপারটা হচ্ছে কি, তোমাদেরকে কি করতে হবে, যে এই যে বিভিন্ন রকম কোশ্চেন দেখা যাবে বিভিন্ন রকম প্রসেসে সলভ হচ্ছে, তো তোমার মাথায় যেটা আগে হিট করবে পরিস্থিতি অনুযায়ী সেইটা তোমাকে করতে হবে অ্যাপ্রোচ, সেই অ্যাপ্রোচটাই তোমাকে কাজে লাগাতে হবে। এবার প্রশ্ন হচ্ছে, মাথায় যেটা হিট করবে, তোমার হিট যেটা করবে, ইট শুড বি দ্য বেস্ট অ্যাপ্রোচ, বেস্ট মেথড। কারণ ওই বেস্ট মেথডটা হিট না করলে তুমি কিন্তু বেস্ট আউটপুট পাবে না, আউটপুটটা তখন কিন্তু ভালো হবে না, আউটপুট ভালো না হলে সাকসেসফুলও হবে না। এবার তাহলে বেস্ট মেথডটা মাথায় হিট করার মানেটা কি? বেস্ট মেথড মাথায় হিট করার মানে যে যে ব্যাটসম্যান স্লো বলে কুপোকাত হয় তাকে আমাকে কন্টিনিউয়াসলি স্লো বল করে করে আমাকে কুপোকাত করতে হবে, বারবার স্লো বল মারতে হবে তাকে। যে ব্যাটসম্যান আউট সুইং এ কুপোকাত হয়, যেমন বিরাট কোহলি, আউটসাইড অফ স্টাম্পের বলে খুব প্রবলেম হয় বেচারার, তো যে ব্যাটসম্যান ওতে কুপোকাত হয় তাকে আমাকে কনস্ট্যান্টলি বল বাই বল ওইভাবেই তাকে ওকে প্রবলেমে ফেলতে হবে। এবার প্রত্যেকটা বল কন্টিনিউয়াসলি একই ভাবে করে যাওয়া, স্লো বল মানে স্লো বলই করে যাওয়া, আউট সুইং মানে আউট সুইংই করে যাওয়া, এটার জন্য কি লাগবে, কি দরকার তোমরা নিজেরাই বলো। কেউ বলতে পারছে না? এটার জন্য দরকার হচ্ছে ডিসিপ্লিন, ডিসিপ্লিন অ্যান্ড প্রপার প্র্যাকটিস। যদি কনস্ট্যান্টলি আউটসুইং করতে চাই, আউটসুইং এর প্রপার প্র্যাকটিস থাকা দরকার। আর সব থেকে বড় কথা, ধরো কোনো বলার শুধু আউটসুইংই করতে পারে, এই বাকিগুলো কিন্তু অত ভালো পারে না, তো ওর কাছে যে সিচুয়েশনে আসুক ও জানে আউটসুইং আমার সব থেকে পাওয়ারফুল হাতিয়ার, ও আউটসুইংই মারবে। এবার যে ব্যাটসম্যান আউটসুইং এ কুপোকাত হয় সে নয় কুপোকাত হলো, বাট যে ব্যাটসম্যান দেখা যায় আউটসুইং খুব ভালো খেলে সে তো ভাই ওকে পিটিয়ে ছাতু করে দেবে। ওই ব্যাটসম্যানের উইকনেস দেখা যাচ্ছে স্লো বল, ও স্লো বল ভালো করতে পারে না, তাই স্লো বলও করার কনফিডেন্স পাচ্ছে না, বা স্লো বল করলেও দেখা যাচ্ছে স্লো বলটা ভালো হচ্ছে না, ওতেও মার খাচ্ছে। তো সেই বোলারটাকে কিন্তু আমি কমপ্লিট বোলার বলতে পারবো না। ঠিক তেমনই সেম জিনিসটা তোমাদের এক্ষেত্রেও প্রযোজ্য। সব রকম টাইপের জিনিস যেটা শেখানো হচ্ছে কনসেপচুয়ালি, সব রকম ভ্যারাইটিটার খুব প্রপার প্র্যাকটিস না থাকলে তোমার মাথায় কিন্তু এই বেস্ট মেথডটা এক্সামে কোনোদিন হিট করবে না। তুমি যেটুকুনি পার্টে স্ট্রং, প্রত্যেকটা কোশ্চেনে গতানুগতিক ভাবে তুমি শুধু সেই জিনিসটাই অ্যাপ্লাই করতে থাকবে। এবার যে কোশ্চেনে ওই ওই অ্যাপ্লিকেশনটা হওয়ার কথা, ওটা একটা পার্টিকুলার কোশ্চেনে দেখা যাচ্ছে এটা বেস্ট মেথড, সেখানে তুমি তো সাকসেস পেয়ে গেলে, খুব ভালো কথা। বাট যেখানে এটা অ্যাপ্লিকেশন হওয়ার কথা নয় সেখানে করতে গিয়ে দেখা যাচ্ছে তুমি সাকসেসফুল হতে পারছো না, বা টাইম বেশি লেগে যাচ্ছে, কনফিউশন বাড়ছে, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। এবং পরীক্ষার পরিস্থিতি অনুযায়ী তুমি সেটাকে পারফর্ম করতে পারলে না, সাকসেসফুল হতে পারলে না, আউটপুট পেলে না। এইটাই হচ্ছে ব্যাপার। ওকে, তো প্রসেস হাজারো এক আছে, তুমি যেমন করে খুশি করতে পারো। আর বেস্ট মেথডটা জাস্ট হওয়া দরকার। আর বেস্ট মেথডটা হওয়ার জন্য আমাদেরকে সব রকম জিনিসের প্র্যাকটিসটা প্রপার ওয়েতে রাখতে হবে, যেন আমার মাথায় ইনস্ট্যান্টলি ওটা হিট করে যে হ্যাঁ এটা এরকম হতে পারে। ওকে, তো এটা পেলাম, তাহলে সি এর ক্যাপিটাল আমি এখান থেকে পেয়ে গেলাম। আচ্ছা, ইফ দ্য এন্ড অফ দ্য ইয়ার সাম অফ প্রফিট শেয়ার অফ এ এন্ড সি 4200, তাহলে এ আর সি এর টোটাল প্রফিট বলে রেখেছে কত, 4200 টাকা হচ্ছে প্রফিট শেয়ার আছে ওদের, খুব ভালো কথা। তাহলে বলেছে ফাইন্ড দ্য টোটাল প্রফিট, তাহলে টোটাল প্রফিট আমার কাছে কত, টোটাল প্রফিট আমার কাছে কত এটা জানতে চেয়েছে। চলো এবার ভালো করে বুঝবো। 10 মাস পর হচ্ছে সি ব্যবসায় ঢুকেছে, তাহলে 12 মাসের যদি টোটাল ব্যবসা হয়, টোটাল ব্যবসা যদি 12 মাসের হয়, তাহলে সি ডেফিনেটলি 2 মাসের জন্য টাকা খাটিয়েছে, এ 6 মাসের জন্য খাটিয়ে পালিয়েছে, আর বি হচ্ছে পুরো 1 বছর অর্থাৎ 12 মাসের জন্যই ব্যবসার মধ্যে থেকেছে, হ্যাঁ কি না? দাদা আমার ওইখানটায় ভুল হয়েছিল। আচ্ছা, তো বুঝে গেলে সি, ব্যাপারটা। হ্যাঁ সিএ যেটা হয়েছিল না সেটা আমি 8 মাসের করেছিলাম। না 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 না, এটা 8 মাস করলে তো হবে না অবভিয়াসলি। তো এবার এই যে তুমি পুরো হিসাবটা পেয়ে গেলে, এখান থেকে কি হবে, এ বি আর সি এদের যে তিনটে রেশিও, এই রেশিওটা আমি পেয়ে গেলাম, পেয়ে যাবো কিনা? রেশিও পেয়ে যাওয়ার পর এখান থেকে এ আর সি এর পার্টের টোটালটা যেটা আসবে সেটার সঙ্গে 4200 কে কম্পেয়ার করে
এ প্লাস বি প্লাস সি এর টোটালটাকে বার করতে হবে, তাহলেই নিশ্চয়ই টোটাল প্রফিট পেয়ে যাবো। এটা এবার তো বাকিটা পারা উচিত তোমাদের সবারই, হ্যাঁ কি না? হুম, পারবে তো? হ্যাঁ হ্যাঁ ওকে, হুম। তাহলে এবার বলছি সিটা কি বলেছে 10 মাস পরে? অ্যাকচুয়ালি যেটা বলেছে যে 6 মাস পরে এ ব্যবসা ছেড়ে দিয়েছে, অ্যান্ড আফটার 4 more months সি জয়েন্ট দ্য বিজনেস। মানে এ 6 মাস পর ব্যবসা ছাড়লো, এবং এর ব্যবসা ছাড়ার আরো 4 মাস পর সি ব্যবসা জয়েন করছে। তো তার মানে কি দাঁড়াচ্ছে, প্রথমে 6 মাস পার হলো, তারপরে আরো 4 মাস, অর্থাৎ মোট 10 মাস পার হয়ে গেল, তারপর সি ব্যবসায় আসছে। আর ব্যবসাটা টোটাল 12 মাসের জন্য চলেছে, তো অবভিয়াসলি 10 মাস পর সি জয়েন করছে, মানে সি লাস্ট 2 মাসের জন্যই ব্যবসায় থাকলো, এটাই মানে দাঁড়াচ্ছে। আমি ওটা আফটার 4 মান্থস মানে 8 মাসের জন্য করে দিয়েছি। না না না, ওটা ওরকম করে করলে তো হবে না। প্রত্যেকটা এখানে দেখো পুরোটাই ভাষার ব্যাপার, ভাষাটা বুঝে গেলেই তোমার অ্যান্সার ঠিক আসবে। ভাষাতে ভুল করলে তুমি কোশ্চেনটাকে ভুল রিড করবে, ডেটাটা ভুল হবে, এবং অটোমেটিক তোমার অ্যান্সারও ভুল হবে। কনসেপ্ট যতই ভালো থাকুক না কেন, পাটিগণিত এই ভাষাতেই করে উপকার। ওকে, চলো এবার তাহলে আমরা ঢুকে পড়ি চটপট ওই ইয়ের কোশ্চেনটাতে। আমরা করবো আজকে শুরু প্রবলেমস অন এজেস, ঠিক আছে? এজেস এর উপর আমরা কাজ শুরু করবো আজকে। সিম্পল রেশিওর বেসড কোশ্চেন হয়, ডাইরেক্ট কোশ্চেনই জাম্প করছি, এমন ঝামেলার কিছু জিনিস নেই। দেখো কোশ্চেন দিচ্ছি, ফাদার ইজ 4 times the age of daughter, the age of daughter, if 5 years later, if 5 years later he would become 3 times of daughter's age, then further 5 years later, how many times he would be of his daughter's age? কোশ্চেনটার মানেটা বলবো। বলা হচ্ছে ফাদার ইজ 4 times দ্য এজ অফ ডটার, মানে বর্তমান সিচুয়েশনে পিতার বয়স হচ্ছে কন্যার বয়স বা তার মেয়ের বয়সের 4 গুণ। ওকে, ইফ 5 years later মানে 5 বছর পর হি উড বিকাম 3 times অফ ডটার্স এজ, মানে 5 বছর পার হওয়ার পর কি হবে, বাবার বয়স মেয়ের বয়সের 3 গুণ হবে। এটা যদি হয়, দেন ফার্দার 5 years later মানে 5 বছরের পর আরো 5 বছর বাদ, অর্থাৎ বর্তমান সময় থেকে 10 বছর পরের কথা বলা হচ্ছে। বর্তমান সময় থেকে প্রথম 5 বছর পর পিতার বয়স কন্যার বয়সের 3 গুণ হচ্ছে, এবং আরো তাহলে 5 বছর বাদ পিতার বয়স হাউ মেনি টাইমস হি উড বি অফ হিজ ডটার্স এজ, মানে আরো 5 বছর বাদ, অর্থাৎ বর্তমান সময় থেকে 10 বছর পর বাবার বয়স কন্যার বয়সের কত গুণ হবে, এটা আমাকে বার করতে বলেছে। বুঝা গেল? ক্লিয়ার? আগে বলো এটা ক্লিয়ার হলো নাকি? দাদা ক্লিয়ার। ডান ডান। ওকে, এবার এই কোশ্চেনটা আমরা প্রথমে একটু নর্মাল ভাবে করি, একদম পাতি বাংলায় পাতি ভাষায় করবো। দেখো ফাদার আর ডটার এটা যদি আমি রেশিও নিই, তো বোঝা যাচ্ছে বর্তমান সিচুয়েশনে বাবার বয়স হচ্ছে কন্যার বয়সের 4 গুণ, তাহলে আমি বলতে পারি ওদের রেশিওটা হবে 4:1 এজের রেশিও, হ্যাঁ কি না? এখান থেকে আমি যদি একটা এক্স যদি একটা আনুপাতিক ধ্রুবক ধরি, তাহলে বলতে পারি ফাদার হবে 4x এবং ডটার হবে x। ভালো কথা। এবার বলা যায় 5 বছর পর, তো 5 বছর পর মানে বাবার বয়স 5 বাড়িয়ে দিলে 4x+5 হয়, আর মেয়ের বয়সও 5 বছর বাড়বে, তাহলে x+5 হয়ে যাচ্ছে। আর তখন কি হচ্ছে, তখন বলেছে ফাদার উইড বি 3 times অফ ডটার্স এজ, তার মানে তখন 5 বছর বাদ মানে +5 years পর ফাদার ইস টু ডটার কত থাকবে, তখন ফাদার ইস টু ডটার তখন থাকবে 3:1,
তাহলে এখানে 5 বছর আর এখানে 5 বছর বাড়ালাম, তাহলে ফাদার আর ডটারের এজ রেশিও 3/1 এরকম করে দিতে পারি, হ্যাঁ কি না? হুম, তাহলে 4x + 5 এটা হচ্ছে 3x + 3 × 5 = 15। তাহলে x এর ভ্যালু কত আসবে? এখানে x এর ভ্যালু চলে আসবে 10, রাইট? x এর ভ্যালু 10 চলে আসবে মানে আমি এদের বর্তমান বয়সটা পেয়ে যাবো। ফাদারের তাহলে বর্তমান বয়স কত? 4 10 40 বছর। আর মেয়ের বর্তমান বয়স কত? 10 একে 10 বছর। ক্লিয়ার? এবার কি বলেছে? প্রথম 5 বছর পর এটা হবে বলে দিয়েছে এবং ফার্দার 5 ইয়ার্স লেটার, মানে অর্থাৎ টোটাল আমাকে 10 বছর পরের আমাকে হিসাব জানতে চেয়েছে। তো 10 বছর পরে ফাদার আর ডটারের এখানে বয়স কত হবে? সিম্পল, 40 10 50 বছর হবে বাবার বয়স, আর মেয়ের বয়স হবে 10 10 20 বছর, হুম, রাইট? তাহলে বলেছে যে তাহলে বাবার বয়স কন্যার বয়সের কত গুণ হবে? তো বাবার বয়স 50, মেয়ের বয়স 20। তো সিম্পল ব্যাপার, 50/20 করে দিতে হবে, তাহলে আমি পেয়ে যাবো কত গুণ। তাহলে 5/2 আসছে, অর্থাৎ 2.5 টাইমস হচ্ছে অ্যান্সার। হুম, বলো, এই প্রসেসটা তো সবাই নিশ্চয়ই বুঝতে পারছো, একদম মাধ্যমিক পরীক্ষার প্রসেস এটা। হুম। সবাই ক্লিয়ার এটাতে? হুম হুম হুম। ওকে ওকে, তাহলে এবার কিন্তু আমরা এই প্রসেসটা তো করবো না, এটা আমাদের জাস্ট বোঝার জন্য আমরা আলোচনা করলাম। তাহলে আমরা কিভাবে করব? দেখো, প্রথমে যেটা দেখালাম সেটা হচ্ছে ইয়ে হ্যায় আম জিন্দগি। এবার করবো আমরা মেন্টল জিন্দগি, ফাদার অ্যান্ড ডটার। ওকে, 4:1 এটা হচ্ছে প্রেজেন্ট, বর্তমান বয়স, প্লাস 5 ইয়ার্স, অর্থাৎ 5 বছর পর কত হচ্ছে? 5 বছর পর হচ্ছে তোমার হচ্ছে 3:1 এরকম হচ্ছে। খুব ভালো কথা। এবার দেখো কি করে জিনিসটা করবো, ভালো করে অবজার্ভ করবে। দেখো, ফাদারের বয়স আগে ছিল 4 ইউনিট, এখন দেখাচ্ছে 3 ইউনিট, আর ডটারের বয়স এখানেও 1 ইউনিট, এখানেও 1 ইউনিট। তো বোঝাই যাচ্ছে, দেখো 5 বছর তো এখানে বয়স দুজনের বেড়েছে, এখানেও 5 বছর বয়স বাড়ার কথা, এখানেও 5 বছর বয়স বাড়ার কথা, কিন্তু রেশিওতে তো দেখছি এখানে উল্টে কমে গেছে, আর এটা তো একই রকম আছে। তার মানে বোঝাই যাচ্ছে যে রেশিওটাতে আমাকে কিছু মডিফিকেশন করতে হবে। রেশিও আমরা খুব ভালো মতোই জানি। এই দেখো না, আমাদের অ্যাকচুয়াল বয়সগুলো কত কত আসলো? বর্তমান বয়স আসলো আমাদের 40 আর 10। 5 বছর পরের বয়স এখানে 45 আর 15 এরকম হওয়ার কথা, কিন্তু যখন রেশিও বার করছি তখন এগুলো কাটাকুটি হয়ে যাচ্ছে ভ্যালুগুলো, এবং কাটাকুটি হয়ে আমাদের কি হচ্ছে, ভ্যালুগুলো একটা এরকম জায়গায় চলে আসছে। তাই আমাদেরকে একটু মডিফিকেশন করতে হবে যাতে করে আমরা এই মানে বয়সের বৃদ্ধিটা দেখাতে পারি। এবার এই মডিফিকেশনটা কি করে করতে হয় এটা একটুখানি তোমাদেরকে শিখতে হবে। কি করে শিখবো, কি করব? দেখো ভালো করে বুঝবে, যখন এরকম টাইপের কেস আসবে যেখানে দেখাচ্ছে উভয়ের রেশিওর দুটো পার্টি বাড়ছে, আর বাড়াটা হচ্ছে সমান সমান, এই ডটারের সাইডেও 5 ইয়ার্স বাড়ছে, ফাদারের সাইডেও 5 ইয়ার্সই বাড়ছে, তখন আমরা এই রেশিওটাকে কম্পেয়ার করবো কি করে, দেখো মডিফাই করবো কি করে। দেখো, এই রেশিওতে 3 আর 1 দুটো ইউনিট আছে, এদের ডিফারেন্স কত হয়? ডিফারেন্স হয় এদের 2, খুব ভালো কথা। আর এই রেশিওতে আছে 4 আর 1, এদের ডিফারেন্স কত হয়? এদের ডিফারেন্স হয় 3, খুব ভালো কথা। এই তিনটা দিয়ে আমরা এই নিচের রেশিওর দুটো পার্টকে গুণ করব, মাল্টিপ্লাই করব, এবং এই দুইটাকে দিয়ে এই রেশিওর উপরের এই পার্টটা এবং উপরের এই পার্টটা, এই দুটোকে আমরা মাল্টিপ্লাই, অর্থাৎ কি হবে, 2 দিয়ে যদি 4 কে মাল্টিপ্লাই করি তাহলে হবে 4 দুগুণ এটা 8 থাকবে, আর এখানে যদি 2 দিয়ে এই 1 কে মাল্টিপ্লাই করি তাহলে এটা 2 1 2 থাকবে, 3 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলে 3 3 9 থাকবে, এবং 3 দিয়ে এই একটাকে মাল্টিপ্লাই করলে 3 1 3 থাকবে। ফাদার অ্যান্ড ডটার। ওকে, আমি আবার বোঝার সুবিধাতে লিখে দিচ্ছি, এটা কিন্তু প্রেজেন্ট এজ, আর এটা হচ্ছে প্লাস 5 ইয়ার্স, 5 বছর পরের ঘটনা। Okay? এবার একটা জিনিস দেখো, রেশিওতে এখানেও 1 ইউনিট বাড়ছে, রেশিওতে এখানেও 1 ইউনিট বাড়ছে। এবার কিন্তু ব্যাপারটা একটা পদে আসলো, দুটো জায়গাতেই দেখছি বাবার বয়সেও 1 ইউনিট বাড়ছে, মেয়ের বয়সেও 1 ইউনিট বাড়ছে রেশিওতে, হ্যাঁ কি না? আর আসলে কত বাড়ছে? আসলে কিন্তু বাড়ছে আমার 5 বছর। কত বাড়ছে? 5 বছর। তাহলে আমরা কি বলতে পারি না যে এই 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 5? এক্স্যাক্টলি। আর তাহলে ফাদার আর ডটারের আমি বর্তমান বয়সটা বার করতে পারবো, প্রেজেন্ট এজ, প্রেজেন্ট এজটা আমি বার করতে পারবো। এবার দুভাবেই করা যায়, আমরা যদি প্রেজেন্ট এজটা বার করতে চাই, ভালো করে বুঝবো, প্রেজেন্ট এজটা যদি বার করতে চাই তাহলে এই 8 আর 2 টাকে নেব। তো 1 এর ভ্যালু যদি 5 হয় তাহলে ফাদারের বয়স কত হবে? এখান থেকে 5 × 8 করে 40 চলে আসা উচিত। আর এখান থেকে 5 × 2 করে এখানে 10 চলে আসা উচিত। এখান থেকে তাহলে কি প্রেজেন্ট এজ 40, প্রেজেন্ট এজ 10 পেয়ে গেলাম।
প্রেজেন্ট এজ পেয়ে গেলাম মানে এবার আমাদেরকে কি বলেছে, প্রথম 5 বছর তারপরে আরো 5 বছর, অর্থাৎ মোট 10 বছর পর, প্রেজেন্ট এজ থেকে 10 বছর পরের হিসাব করতে বলছে। তখন এখান থেকে 10 জুড়িয়ে এখান থেকে 10 জুড়িয়ে আমরা করতে পারি, একই আসবে। ফাদারের বয়স তখন 50 আসবে, ডটারের বয়স তখন কত আসবে, 20 আসবে। এবং ফাদার ডটারের এজের কত গুণ, 2.5 গুণ, 5/2, ওটাই আসবে, রাইট? আবার আমরা যদি মনে করি যে 5 বছর পরের বয়সটাকে নিয়ে খেলবো, সেটাও করতে পারি। 5 বছর পরে ফাদার আর ডটারের বয়স তাহলে কত দাঁড়াচ্ছে, ফাদার অ্যান্ড ডটার কত দাঁড়াচ্ছে, এই 5 দিয়েই মাল্টিপ্লাই হবে, কারণ একের ভ্যালু 5 এসছে, 5 দিয়ে মাল্টিপ্লাই হবে। 9 দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে 5 9 45, তাহলে 5 বছর পর বাবার বয়স 45 থাকছে। আর এখানে যদি 3 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে 5 3 15, 5 বছর পর মেয়ের বয়স 15 আসছে। এবার এই 5 বছর পর বয়সটা পেলাম, আমাকে চেয়েছে কি এর থেকে আরো 5 বছর বা, তখন এর সঙ্গে 5 যোগ করে দেবো, তাহলে তখন বাবার বয়স কত হবে, বাবার বয়স দাঁড়াবে 50, আর এর থেকে আরো 5 যোগ করে দেবো, তখন বাবার বয়স কত, মেয়ের বয়স কত দাঁড়াবে, মেয়ের বয়স দাঁড়াবে 20। এভাবেও করতে পারি, বোঝা গেল? দুরকম প্রসেসেই কিন্তু করা যায়, শুধু প্রেজেন্ট এজটা ধরলে তখন আমাকে 10 যোগ করতে হবে, আর 5 বছর পরের এজটা ধরলে আরো 5 বছর যোগ করতে হবে, শুধু এইটাই ডিফারেন্স। বোঝা গেল? বলো, সবাই বুঝলে নাকি, বল। Done দাদা। ডান। সবাই ক্লিয়ার? ওকে। একদিকে খুব ভালো হচ্ছে যে আমরা মানে সেদিন মানে এটা মানে মানে এই ব্যাপারটা পুরোপুরি মানে তনুশ্রীকে খুব ক্রেডিট দিতে হয়, সেদিন ও ক্লাসটা মানে মিস হয়েছিল ওর। তো ওর ক্লাস মিস হয়ে যাওয়ার ব্যাপারেই আমার হঠাৎ করে এই ভাবনাটা মাথায় এলো যে ক্লাসটা ব্যাকগ্রাউন্ডে রেকর্ড করে নিলে কেমন হয়, যদি রেকর্ড করে নেওয়া যায় তাহলে করে খুব সুবিধা হবে। আর আমি এভাবেই আগে রেকর্ড করতামও, নর্মালি ক্লাস যেগুলো আমি আগে ইউটিউবে রেকর্ডিং দিতাম সেগুলো আমি রেকর্ড করতামও। তো তখনই মনে হলো যে দেখি গুগল মিটে গুগল মিটে তো লাইভ করি, ওটা কি রেকর্ড হবে, অডিও ফডিও আসবে, ওটা নিয়ে ডাউট ছিল। তো যাই হোক, সেটা ট্রাই করে দেখা গেল যে ঠিকই আসছে সব, এবং এটা একটা ভালো জিনিস হলে তোমরাও রিপিটেডলি দেখতে পাবে জিনিসগুলো যদি কোনো ডাউট থাকে। তাহলে ক্লিয়ার? এটা আমারও অনেকটা হেল্প দাদা সেদিন তো আমার অ্যাবসেন্ট ছিলাম, ভালোই সুবিধা হলো, বেনিফিট পেলে। হ্যাঁ অবশ্যই, দেখো আমি এটাই বলি সবসময় যে জীবনে কোনো জিনিসই নেগেটিভ নয়, নেগেটিভ ঘটনার মধ্যে কোনো না কোনো পজিটিভ আউটকাম লুকিয়ে থাকে। তোমার ক্লাস মিস করাটা যদি একটা নেগেটিভ ঘটনা হিসেবে ধরা হয়, তাহলে সেটারও কিন্তু একটা পজিটিভ আউটপুট আমরা পেলাম, যেটা সবারই লাভ হলো। হ্যাঁ বলো, তনু তো সানুরূপা কি বলছিলে? না, আমি বলছিলাম এটা আমারও অনেকটাই লাভ হলো, কারণ আমি তো প্রায় হচ্ছে ঘুমিয়ে ঘুমিয়ে ক্লাস করি, মানে পেয়ে যায়। হ্যাঁ, তারপরে তোমার ধরো অনেক রকম ওই বাচ্চাকে খাওয়াতে হয়, অ্যাটেন্ড টাইম দিতে হয়, ওইসব করে অনেক সময় দেখা যায় কি ক্লাসে থাকলে তোমার হয়তো ফুল অ্যাটেনশনটা হয়তো এদিকে সবসময় থাকে না। হুম তো সেক্ষেত্রে তুমি পরে ফ্রি টাইমে আরেকবার ভালো করে দেখে নিতে পারবে। তোমার নেটওয়ার্কটা খুব ডিস্টার্ব করছে, নেটওয়ার্কটা ডিস্টার্ব করছে, যাই হোক আমরা তো চলো পরের কোশ্চেনে কন্টিনিউ করি। এজ এজের সম্বন্ধিত আরো অনেক রকম টাইপের কোশ্চেন হয় কিছু, ব্যাস এখানে এখানে কতগুলো স্পেশাল টাইপের কোশ্চেন আছে, বাকি কনসেপ্টস অফ রেশিওরই বলা হচ্ছে। আহ আমিতস প্রেজেন্ট এজ কত, আমিতস প্রেজেন্ট এজ ইজ 75% of Binny's age. Binny's age, okay. Where whereas মানে যেখানে present age of Chintu is 5/8 of Binny's age, okay. If difference between Chintu, এক মিনিট, না এক মিনিট, ইফ ডিফারেন্স বিটুইন, দেখো পাটিগণিত কি সুন্দর ভাষায় খেলে, ইফ ডিফারেন্স অফ চিন্টু অ্যান্ড বিনি, চিন্টু অ্যান্ড বিনি's age and difference of Bini and Amit's age
Amit's age is 6 years. Is 6 years. Find average of their age. Find average of their age after 2 years. After 2 years. Okay. Okay. ভালো করে পড়বো এই কোশ্চেনটা, পাটিগণিতের কোশ্চেন আগে ভালো করে পড়তে হবে ধৈর্য সহকারে। বলেছে অমিত's present age is 75% of বিনি's age, মানে বিনির যা এজ তার 75% হচ্ছে অমিতের এজ, মানে বিনির এজ যদি 100 হয় তো অমিতের এজ হবে 75। ওকে, whereas present age of চিন্টু is 5/8 of বিনি's age, মানে বিনির যা এজ তার 5/8 টাইমস হচ্ছে চিন্টুর এজ। খুব ভালো কথা, তিনজনের এজ পেলাম। ইফ ডিফারেন্স, এবার এই লাইনটা হচ্ছে স্পেশাল লাইন, ইফ ডিফারেন্স বিটুইন ডিফারেন্স অফ চিন্টু অ্যান্ড বিনিজ এজ অ্যান্ড ডিফারেন্স অফ বিনি অ্যান্ড অমিত এজ ইজ 6 ইয়ার, তার মানে কি, তার মানে এই লাইনটা ভালো করে বুঝতে হবে, মানে চিন্টু আর বিনি এদের এজের মধ্যে একটা ডিফারেন্স আসবে, একটা ভ্যালু পাবো, এবং বিনি অ্যান্ড অমিত, এই যে বিনি অ্যান্ড অমিত এদের এজের মধ্যে একটা ডিফারেন্স আসবে, এটারও একটা ভ্যালু পাবো। এবার এইটার ডিফারেন্স করতে হবে, তাই তো? এক্স্যাক্টলি, এই যে দুটো ভ্যালু পেলাম এদের মধ্যেকার যে ডিফারেন্স সেটা বলা আছে 6 ইয়ার্স। ওকে, ব্যাপারটাকে ঘুরিয়ে এমন করে দিয়েছে, ভালো করে ঠান্ডা মাথায় না পড়লে বা প্র্যাকটিস না থাকলে পরীক্ষায় কিন্তু এরকম সেন্টেন্স দেখলে মাথাটা একটুখানি চঞ্চনিয়ে যাবে, কি হলো রে ভাই। অথচ এই কোশ্চেনটা কিন্তু একদম প্রিলিমস লেভেল কোশ্চেন। এবার বলা হয়েছে ফাইন্ড অ্যাভারেজ অফ দেয়ার এজ আফটার 2 ইয়ার্স, তার মানে কি 2 বছর পরে তিনজনের অ্যাভারেজ এজ কত বার করতে হবে, তার মানে আমাকে চিন্টু বিনি আমি তিনজনের এজ আমাকে বার করতে হয়, রাইট? তো কি করব, দেখো সহজ জিনিস করব, চিন্টু ইজ টু বিনি, আমি আগে করে নিই। বিনি কি করে করব, চিন্টুর বয়স যদি 75 হয় তাহলে বিনির বয়স অবশ্যই 100 হবে, হ্যাঁ কি না, কারণ 75% অফ বিনিজ এজ বলেছে। এবার এখান থেকে যদি কাটাকুটি করি তাহলে 25 3 75 এবং 25 4 100, তাহলে চিন্টু আর বিনির বয়সের যে অনুপাত রেশিও পেলাম কত, 3:4। এবার চিন্টুর এজ বলেছে 5/8 টাইমস অফ হোয়াট, 5/8 টাইমস অফ বিনিজ এজ। এবার বিনির এজ যদি এখান থেকে রেশিওতে ধরি 4 ইউনিট, তাহলে ধরে দাও এখানে 4, 4 এর 5/8 মানে 4 দুগুণে 8, তাহলে চিন্টুর এজ দাঁড়াচ্ছে কত 5/2, এরকম মতন কিছুটা আসছে। ভালো কথা। এবার তাহলে আমি একটা কাজ করি, চিন্টু, সরি 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 এখানে একটা জিনিস ভুল করে, চিন্টু না এটা অমিত হবে। কেউ মন দিচ্ছে না, ভুল করছি, ভুলটাই চলে যাচ্ছে, কেউ বললেও না একবারও। তো অমিত আর বিনির এজ হচ্ছে 3:4। দাদা আমি বলতে যাচ্ছিলাম আর তুমি বলে দিলে যে দুটো কি করে একসঙ্গে হতে পারে। আচ্ছা আচ্ছা, ও শ্রেয়াস আনমিউট করতে ভুলে গেছিল। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ যাই হোক, তো এক মিনিট, সংগঠন থেকে মেসেজ করছে। যাই হোক, এখানে অমিত বিনি আর চিন্টু তিনজনের, তাহলে আমি অমিতের পেলাম 3 ইউনিট, বিনির পেলাম 4 ইউনিট, আর চিন্টুর একটু ফ্র্যাকশন চলে আসছে 5/2। তাহলে একটা কাজ করি, আমি এখান থেকে এই অমিত, বিনি আর সিএইচ ফর চিন্টু তিনজনের এজ একটা রেশিও নিই। অমিত আর বিনি কত, অমিত আর বিনি হচ্ছে 3:4, আর চিন্টু হচ্ছে কত, চিন্টু হচ্ছে 5/2, 5/2। তো পুরো রেশিওটাকে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিই তাহলে এই ভগ্নাংশটা উড়ে যায়, তাহলে কত হবে, এটা হবে তোমার 3 দুগুণে 6, তারপরে হবে 4 দুগুণে 8, আর এটা হবে 5, তাহলে 6:8:5। এটা পেলাম, পেলাম। হুম, আর দূর অব্দি সবার কাছে ক্লিয়ার। একদম। এবার বলেছে চিন্টু আর বিনির যা ডিফারেন্স এবং বিনি আর অমিতের ডিফারেন্স, তো আগে চিন্টু আর বিনিতে ফোকাস করি, ভালো করে দেখবো। চিন্টু আর বিন, এই চিন্টু আর বিনি এতে ডিফারেন্স কত, 8 ইউনিট আর 5 ইউনিট, অর্থাৎ ডিফারেন্স পেলাম আমি 3 ইউনিট। খুব ভালো কথা। নেক্সট হচ্ছে বিনিতে আর অমিতের ডিফারেন্স কত, বিনি হচ্ছে 8 ইউনিট, অমিত হচ্ছে 6 ইউনিট, কত ডিফারেন্স হবে, 2 ইউনিট। এবার এদের মধ্যেকার ডিফারেন্স কত বলেছে, এই ডিফারেন্সটা বলেছে 6 ইয়ার্স, 6। তো এই 3 আর 2 এর ডিফারেন্স কত, 1, তার মানে 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 6 বছর, অর্থাৎ 1 এর ভ্যালু হচ্ছে 6 বছর, অর্থাৎ প্রত্যেকটাকে 6 দিয়ে মাল্টিপ্লাই করলে আমি অ্যান্সার পেয়ে যাচ্ছি। তাহলে করো এবার, অমিতের বয়স কত, 6 6 36 বছর। বিনির বয়স কত, বিনির বয়স হচ্ছে 6 8 48 বছর। আর আমাদের চিন্টুর বয়স কত, চিন্টুর বয়স হচ্ছে 6 5 30 বছর। এগুলো কি পেলাম এদের সবার, প্রেজেন্ট এজ, অবভিয়াসলি। মানে ওটা আবার 2 বছর পর করতে হবে, মানে ওটা আমি 36 38 50 একদম একদম একদম
এবার হবে জিনিসটা, এবার তাহলে 2 বছর পর যদি বার করতে চাই তাহলে করো। 2 বছর পর অমিত হবে তোমার 36 আর 2 38 বছর, বিনি হবে 48 আর 2 50 বছর, আর চিন্টু হবে 30 আর 2 32 বছর। এবার আমাকে এদের অ্যাভারেজ বার করতে হবে। করো, টোটাল হবে প্রথমে 38 আর 2 40 আর 30 70 আর 50 হচ্ছে 120, 120 হচ্ছে টোটাল। অ্যাভারেজ কত হবে? অ্যাভারেজ হবে 120, তিনজন আছে তাই 3 দিয়ে ভাগ 40, তাহলে অ্যাভারেজ কত পেলাম? 40 বছর হলো। বলো সবার কাছে এটা ক্লিয়ার নাকি? হ্যাঁ দাদা ক্লিয়ার। ক্লিয়ার তো? আচ্ছা, অ্যাভারেজটা বার করাতে একটুখানি মজা দেখাই তোমাদেরকে। দেখবে একটা জিনিস এভাবেও করা যায়। ধরো আমি কারেন্ট এজটা যেটা আছে না, কারেন্ট এজ যেটা আছে সেটার আমি অ্যাভারেজ বার করলাম। প্রেজেন্ট মানে প্রেজেন্ট যে এজটা আছে, প্রেজেন্ট এজটার আমি অ্যাভারেজ ক্যালকুলেট করেছি। কত হবে অ্যাভারেজ? দেখো, এটা জাস্ট আমি দেখানোর জন্য দেখাচ্ছি, এটা এমন না যে এভাবে করতেই হবে। দেখো 48 আর 30 হবে 78, 78 আর 6 84, 84 প্লাস 30 হবে 114, 114 ডিভাইড বাই 3 যদি করি তাহলে আসবে কত? 3 3 এ 9 আর 2 4 3 8 24, 38 বছর। এটা হচ্ছে বর্তমান বয়সের অ্যাভারেজ, হ্যাঁ কি না? 38 বছর। এবার একটা জিনিস ভাবো, 2 বছর পর তিনজনেরই বয়স 2 2 2 করে বাড়বে, অর্থাৎ টোটাল কত বাড়বে? টোটালে তোমার 6 বছর বাড়বে, টোটালে 6 বছর বাড়বে। তাহলে অ্যাভারেজে কতটুকু বাড়বে? যদি আমি 6 বছর হচ্ছে বাড়বে, 2 দিয়ে অ্যাভারেজে ভাগ হয়ে 2 হয়ে যাবে। 6/3 হবে, অর্থাৎ অ্যাভারেজে আমার 2 বছর বাড়ছে। প্রেজেন্ট অ্যাভারেজ কত ছিল? 38 বছর। তাহলে 3 বছর পরের মানে সরি মানে 2 বছর পরের যে নতুন অ্যাভারেজ সেটাতে কি হবে? অ্যাভারেজের সঙ্গে জাস্ট 2 বছর অ্যাড করে দেবো, অর্থাৎ 38 এর সঙ্গে 2 বছর অ্যাড করে দিলে 40 ইয়ার্স হবে নিউ অ্যাভারেজ। মিললো? এইভাবেও করা যেতে পারে। এটা কেন দেখালাম? কারণ এরপরে যখন আমরা অ্যাভারেজ চ্যাপ্টারে ঢুকবো তখন এই ধরনের জিনিস বহু ইউজ হবে। হ্যাঁ, তখন এত এত বেশি সংখ্যা থাকবে যে আমরা প্রত্যেকটাকে আলাদা আলাদা করে 2 বছর বা 4 বছর যা কিছুই বাড়াতে বলবে সেটাকে বাড়িয়ে বাড়িয়ে করা সম্ভব নয়। আমাদেরকে এই জিনিসটা কনসেপ্টটা খুব কাজে লাগাতে হবে যে ইন্ডিভিজুয়ালি কত কত করে বাড়ছে। এখানে আরো মজা যে প্রত্যেকটা 2 বছর করে বাড়ছে বলে সুবিধা, ওখানে দেখবে কোনোটা 2 কোনোটা 4 কোনোটা 8 এরকম করে বাড়ছে, তখন খুব কাজে লাগবে এই কনসেপ্টটা যে টোটালে কতটা বাড়ছে সেটা ধরে নেবো, দিয়ে ওই টোটাল যতটা ইনক্রিমেন্ট সেই ইনক্রিমেন্ট টুকুর অ্যাভারেজ বার করে নেবো, দিয়ে অনেক রকম মজাদার মজাদার কনসেপ্ট আমরা করতে পারবো। ঠিক আছে, জাস্ট এটা একটা দিয়ে রাখলাম দেখার জন্য। বেশি মাথায় এটা চাপ নেওয়ার দরকার নেই, এখন অ্যাভারেজ হলে তখন আবার ডিসকাস করবো নতুন চ্যাপ্টার। এই কোশ্চেনটা ক্লিয়ার তো? ডান? এটা করতে বলেছে না দাদা? বলো বলো। বলছি এটা ডবল ডিফারেন্স আছে। হ্যাঁ এক্স্যাক্টলি, এটা ডবল ডিফারেন্স আছে। দুজনের বয়স মানে প্রথমে অমিতের আর বিনির বয়সের ডিফারেন্স, আর মানে সরি প্রথমে চিন্টু আর বিনির বয়সের ডিফারেন্স যেটা আসলো, তারপরে বিনি আর অমিতের বয়সের ডিফারেন্স যেটা আসলো, এই দুটোর যে ভ্যালু পেলাম তাদের মধ্যেকার ডিফারেন্সটা আবার, এটাই বলতে চেয়েছে। এখানে ইংলিশ গ্রামার এখানে বিরাট বড় রোল প্লে করছে এই কোশ্চেনটাতে। ইফ ডিফারেন্স বিটুইন, এই বিটুইন বলা মানে এইখান থেকে এবার তুমি ধরে নাও কোন দুটোর মধ্যে বিটুইন, এই যে ডিফারেন্স অফ চিন্টু এন্ড বিনিজ এজ, এই একটা রাশি, অ্যান্ড বিটুইন দিয়ে আমরা জানি বিটুইন হচ্ছে সবসময় দুটো সেপারেট এন্টিটিকে অ্যান্ড দিয়ে জয়েন করে, অ্যান্ড ডিফারেন্স অফ বিনি অ্যান্ড অমিত এজ, অর্থাৎ এই যে দুটো ফ্যাক্টর পেলাম, অর্থাৎ এখানে রোল প্লে করছে কারা? এই ডিফারেন্স অফ চিন্টু অ্যান্ড বিনিজ এজ, এইটা একটা ফ্যাক্টর, আর অ্যান্ড দিয়ে মাঝখানে জয়েন করা হয়েছে ডিফারেন্স এন্ড বিনিজ এন্ড অমিত এজ, এইটা আরেকটা ফ্যাক্টর, এই দুটোর মধ্যেকার ডিফারেন্স বিটুইন বলেছে। দেখতে পাচ্ছ ইংলিশের, ইংলিশ গ্রামার কতটা রোল প্লে করছে পাটিগণিতের ক্ষেত্রে। এমনি এমনিতে সিলেবাসটা এইভাবে ডিজাইন করা হয়নি, প্রত্যেকটা সাবজেক্টের গুরুত্ব আছে। তুমি তাই শুনবে? তোমাদেরকে তাহলে একটা মজার বিষয় বলি গো, মানে হেভি জিনিস, ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো। ওরে বাপরে, আরসি দেখলাম এসবিআই জুনিয়র অ্যাসোসিয়েটে, বাপরে বাপ, আশা করিনি এরকম। জানি না যারা যারা এখানে তনুশ্রী এসবিআই জুনিয়র অ্যাসোসিয়েট দিয়েছে, জানি না তনুশ্রী শিফট এরকম আরসি তনুশ্রী ইংলিশে দেখেছে নাকি, রিডিং কম্প্রিহেনশন দেখো। মেবি ইউটিউবে বললে। হ্যাঁ ইউটিউবে বলেছিলাম, ঠিক এক্স্যাক্টলি ইউটিউবে বলেছিলাম। তো কিরকম হয়েছে, মানে বলা হয়েছে যে সাপোজ কোন একটা ইয়েতে ধরো 1400 মতন সামথিং কিছু ইয়ে ছিল, সেইটা 5 বছর পর বেড়ে হয়তো 1700 মতন এরকম হয়েছে। ঠিক আছে, তো আমাকে একটা কোয়েশ্চেন করেছে যে পার ইয়ার গ্রোথ ওদের কত হয়েছে, এরকম করে 1 2 তিনটে কোশ্চেন দিচ্ছে। এবার দেখো ভালো করে মজার বিষয়, এবার
সাপোজ কত গ্রোথ হয়েছে, এখান থেকে 300 গ্রোথ হয়েছে সামথিং। দাদা এটা এক ইংলিশে কোশ্চেন? বলতে দাও, বলতে দাও, ভালো করে শোনো, মন দিয়ে শোনো। ওই ভিডিওটা সবাই দেখেনি, বা দেখলে হয়তো ওই পার্টটা হয়তো ভালো করে ফলো নাও করতে পারছো না, আমি এখানে আরেকবার এক্সপ্লেন করছি। আমি দেখি নাই ভিডিওটা। দেখো দেখো ভালো করে দেখো যেটা বলছি। একটা ভ্যালু ছিল যেটাতে পার্সেন্টেজে ভ্যালুটা দেওয়া, মানে ইনক্রিমেন্ট পার্সেন্টেজ দিয়েছে। একটা ছিল যেখানে ব্যাপারটা ফ্র্যাকশনে দিয়েছে। আরেকটা ছিল যেখানে তোমার ওই অ্যাভারেজ গ্রোথ পার ইয়ার, অ্যাভারেজ গ্রোথ পার ইয়ার এরকম একটা ডেটা হিসাবে দিয়েছে। ঠিক আছে, এবার ভাবো না, 300 গ্রোথ করেছে হয়তো 5 বছরে, 5 বছরে 300 গ্রোথ করেছে, তাহলে পার ইয়ার অ্যাভারেজ গ্রোথ তাহলে কত হচ্ছে? পার ইয়ার অ্যাভারেজ গ্রোথ হচ্ছে তোমার 600 মতন, এই 60 মতন। 60 হ্যাঁ। তিনটে ভ্যালুকেই যখন আমি ক্যালকুলেট করলাম না অঙ্কবিদ্যা প্রয়োগ করে, তিনটেই মিলছে, এবং অপশনে ছিল অল ফলোজ। অপশন ছিল যে অনলি 1 ফলো, অনলি 2 ফলো, বোথ 2 and 3 ফলো, বোথ 1 and 3 ফলো, আর একটা ছিল অল ফলোজ। এইরকম কোশ্চেন ইংলিশে দিচ্ছে, ভাবতে পারছো? মানে ম্যাথস প্রয়োগ হচ্ছে ইংলিশ করতে গিয়ে। হ্যাঁ, কোয়ান্ট লাগিয়ে দিয়েছে তো পুরো কোয়ান্ট। কোয়ান্ট পুরোপুরি পুরোপুরি মানে মানে ওই আরসির ওই একটা মানে আর্টস রিডিং কম্প্রিহেনশন ন্যাচুরালি এরকম টাইপের হলে কি থাকে, কোনো ডেটা বা কোনো ভ্যালু কিছু যদি বলা থাকে, সিধাসিধি ওইটা থেকে প্রশ্ন আসে যে অমুক বছরে এর গ্রোথ কত ছিল, বা পপুলেশন কত ছিল, কি ছিল না ছিল, একদম ডাইরেক্ট কোয়েশ্চেন থাকে, তুমি সেন্টেন্স খুঁজলে একদম টু দা পয়েন্ট তুমি অ্যান্সার পেয়ে যাবে, মার্ক করে বেরিয়ে আসবে, সিম্পল। বাট আমি অবাক হয়ে গেলাম, এই প্রথমবার, আমি এত বছর এক্সাম দিয়েছি, আমি এই প্রথম কোন এক্সামে আমি ইংলিশে এরকম জিনিস লক্ষ্য করলাম। হ্যাঁ, আর এই কোয়েশ্চেনটা করতে গিয়ে ফাট করে আমার এই মানে ভাইস ভার্সা হয়ে গেল, কোয়ান্টস এর মধ্যে ইংলিশের অ্যাপ্লিকেশনটা আমার মনে পড়ে গেল, এবং এটার থেকে আমার এসবিআই জুনিয়র অ্যাসোসিয়েটেড এক্সপিরিয়েন্সটা মনে পড়ে গেল, তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। মানে দেখতে পাচ্ছ, মানে কেউ যদি বলে যে আমি ম্যাথস করবো না, বা ম্যাথসটা হালকা হালকা রাখবো, ওতেই ব্যাংক এক্সাম পার করে দেবো, আমার ইংলিশ খুব স্ট্রং, মরবে। কারণ এখন এক্সামিনার এই লেভেলে চালাক হয়ে গেছে, ইংলিশের ছদ্মবেশে তোমার ম্যাথসের স্কিল টেস্ট করে নিচ্ছে। ওই একটা কোশ্চেন যেটা নর্মাল আরসির কোশ্চেন হলে চোখে দেখবো আর মার্ক করবো, খুব বড় জোর 10 সেকেন্ড লাগা উচিত, এই কোশ্চেনটা করে এই তিনটেকে আলাদা করে ক্যালকুলেট করতে গিয়ে আমার রীতিমতন এই কোশ্চেনটার পিছনে 30 সেকেন্ড টাইম গেছে, মানে মনে হচ্ছে আমি একটা ম্যাথসের প্রবলেম সলভ করছি, কোনো ইংলিশ ফিংলিশ নয়। হ্যাঁ, তো এবার সেই যারা লেভেলের। চাকরি পেয়ে গিয়েছে তারা ভালো, আর যারা পায় না তাদের অবস্থা পুরো কঠিন সিচুয়েশন। শোনো, তোমাকে একটা কথা বলছি, তোমাদের সবাইকে একটা কথা বলছি, আমি যখন 2021-এ প্রিপারেশন স্টার্ট করেছিলাম, তখন আমার কাছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন মানে কি ছিল, 2017, 2018, 2019, 2020, বিশেষ করে এই 3টে বছরের কোশ্চেন আমাদের কাছে খুব সিগনিফিকেন্ট ছিল। 2017 বা তার পুরনো কোশ্চেন পেপার ছিল একদম লুল্লু পুতু, জল ভাত, কোনো মানে ওই কোশ্চেন এখনকার দিনে কোনো মানেই রাখে না, কোনো অ্যাপ্লিকেশনই নেই ওই কোশ্চেনের, মানে আমাদের টাইমে। তোমাদের সময় তো ওই কোশ্চেন মানে মানে কি বলবো, প্র্যাকটিস করারও যোগ্য না, মানে যে এখন তোমরা ক্লাস করছো শিখছো, ওগুলো প্র্যাকটিস লেভেলেরও যোগ্য নয়। মানে ওগুলো তুমি দেখলে পরে মানে হাসবে, কি মানে মজা মজা করছে আমার সঙ্গে, ইয়ার্কি মারছো, এরকম বলবে তোমরা নিজেরাই, যে লেভেলে তোমাদের প্র্যাকটিস এখন হচ্ছে বা যে লেভেলে তোমরা শিখছো। 2018 থেকে 2020 অব্দি কোয়েশ্চেন যেগুলো ছিল, সেগুলো আমাদের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন ছিল, এবং সেগুলো তুলনামূলক, আমি বলবো, আমরা যে লেভেলের পেপার দিয়েছি, মানে আমি 21 থেকে 23 অব্দি একদম ডেডিকেটেড প্রিপারেশনে ছিলাম, আমি যে লেভেলের পেপার ফেস করেছি তার অনুপাতে 18, 19, 20 কিচ্ছু নয়। আর আমি 2025-এ এই প্রথম পেপার দিলাম, মানে চাকরি পাওয়ার পর আমি এই প্রথম কোনো এক্সাম দিলাম, অ্যাপিয়ার করলাম চাকরি জয়েন করার পর। তো এই প্রথম বছর এই পেপার দিয়ে আমি যেটা বুঝলাম, পেপার যথেষ্ট ইজি ছিল, কিন্তু পেপারের কিছু কিছু জায়গায়, কিছু কিছু ক্ষেত্রে এক্সপেরিমেন্ট এমন করেছে এক্সামিনার, মানে এক্সামিনারের পয়েন্ট অফ ভিউটা যে জায়গায় এগোচ্ছে, আমি তোমাকে বলতে চলেছি যে আগামী দিনে কিন্তু এক্সামিনার অন্য লেভেলে খেলা শুরু করবে, তাই তোমাদেরকেও কিন্তু সেই লেভেলে তৈরি থাকতে হবে। হ্যাঁ, চাকরি যে যে সময়তেই পেয়েছে, জিনিসটা সেই সময় হিসেবে অবশ্যই চ্যালেঞ্জ থেকে আছে। তোমরা ধরো দেখা যাচ্ছে 2025 সাল, তোমরা দেখা যাচ্ছে হয়তো 2026-এ বা 2027-এ ঠিকঠাক ভাবে চললে, ভগবানের আশীর্বাদে, ঈশ্বরের আশীর্বাদে, উপরওয়ালার আশীর্বাদে তোমরা নিশ্চয়ই ভালো জায়গায় এস্টাবলিশ হয়ে যেতে পারবে, এটা আমি দৃঢ় বিশ্বাস রাখি তোমাদের প্রতি। ঠিক আছে, এবার সেই সময়টা যেটা ফেস করবে সেটা তোমাদের জন্য অবশ্যই চ্যালেঞ্জিং হবে। আবার কয়েক বছর পর কম্পিটিশন যে হারে বাড়ছে, তোমাদের এই লেভেলটা তখন দেখা যাবে ধোপে টিকছে না, তখন দেখা যাবে এক্সামিনার আরো আপার লেভেলে কোশ্চেন শুরু করে দিয়েছে। ঠিক আছে, তো ওই জন্য আমি ওটাই বলে রাখলাম, আমাদের তৈরি থাকতে হবে। আমাদের ম্যাথের সিম্পলিফিকেশন গুলো এতটাই লেন্দি দিয়েছিল, কোনো নাম্বার সিরিজ নাই, কোয়ান্টিফিকেশন নাই, শুধু অ্যাপ্রোক্সিমেশন নাই, শুধু সিম্পলিফিকেশন ছিল, আর লেন্দি লেন্দি ছিল, অনেক বড় বড় লেন্দি ছিল।
থাকে কিছু কিছু শিফটে থাকে, ওটা নিয়ে অসুবিধা নেই, ওটা নর্মালাইজেশনে ঠিকই ওটা বেনিফিট হয়ে যাবে, মানে বেনিফিট বলতে ব্যালেন্স হয়ে যাবে। আবার কোনো একটা পেপার দেবে, কোনো একটা অন্য এক্সাম অ্যাপিয়ার করবে, তখন দেখবে তোমার যে শিফট পড়েছে সেই শিফট দেখবে জলের মতন সহজ এসছে। এগুলো হয়, এগুলো হয়। আচ্ছা, তো চলো আর একটা কোশ্চেন আমরা এক্সাম্পল হিসেবে ধরি। বলা হয়েছে প্রেজেন্ট এজ রেশিও, প্রেজেন্ট এজ রেশিও অফ a couple is কত, 4:3। কাপল মানে বুঝতেই পারছো, এই স্বামী স্ত্রী, হাজবেন্ড ওয়াইফ। আচ্ছা, 4 years লেটার, 4 বছর পর, 4 years লেটার, ইট উইল বি ইট উইল বি 9:7, মানে 4 বছর পর ওদের রেশিওটা হবে 9:7। ইফ অ্যাট দ্য টাইম অফ ম্যারেজ, রেশিও ওয়াজ 5:3, মানে বিয়ের সময় ওদের বয়সের অনুপাত ছিল 5:3, দেন হাউ মেনি ইয়ার্স অ্যাগো দে গট ম্যারিড। অর্থাৎ কোশ্চেনটা বলছে কি, যে একটা কাপলের বর্তমান বয়সের অনুপাত বলেছে 4:3, 4 বছর পর ওদের বয়সের অনুপাত হবে 9:7। আর যদি বিয়ের সময় ওদের বয়স 5:3 থেকে থাকে, তাহলে ওরা কত বছর আগে বিয়ে করেছিল। তো এখানে একটা কাজ করছি, একটা হচ্ছে প্রেজেন্ট এজ, কত আসছে 4:3। 1 মিনিট একটু না ঠিক আছে ছেড়ে দাও। আচ্ছা, 4 বছর পর ওদের বয়সের অনুপাত কত দাঁড়াচ্ছে, 9:7, এটা দাঁড়াচ্ছে। আগে এইটুকুতে ফোকাস করি। এবার একটা জিনিস ভালো করে বুঝবো, এখানেও দেখো একজনের বয়স 3 ইউনিট থেকে 7 ইউনিট, মানে 4 ইউনিট বাড়ছে, আর একজন 4 থেকে 9, 5 ইউনিট বাড়ছে। এবার টোটাল টাইম কত পেরিয়েছে, 4 বছর পেরিয়েছে। অর্থাৎ এই বৃদ্ধিটা দুদিকে সমান হওয়া উচিত ছিল, বাট সমান হয়নি, তাই আমাদেরকে কি করতে হবে, মডিফাই করতে হবে। কিভাবে মডিফাই করতে হবে বললাম আগের কোশ্চেনটাতে, এই 9 আর 7-এর ডিফারেন্সটা প্রথমে দেবো। কত ডিফারেন্স আসছে, 2 এর ডিফারেন্স আসছে, তাই 2 দিয়ে এই রেশিওটাকে গুণ করব। 3 আর 4-এর ডিফারেন্স কত আসছে, 1, তাই 1 দিয়ে নিচের রেশিওটাকে গুণ করব, অর্থাৎ যা আছে নিচের রেশিওটা তাই থাকবে, অর্থাৎ উপরের রেশিওটা শুধু চেঞ্জ হবে। কত হবে, 4 দুগুণে 8 ইস্টু 3 দুগুণে 6, এরকম করে দেবো। আর নিচেটাকে 9:7 যেমন আছে থাকবে। এবার দেখো দু জায়গাতেই 1 1 করে বাড়ছে, 1 করে বাড়লো, 1 করে বাড়লো, খুব ভালো কথা। চলো, ওয়েল ডান। এবার আমি কি বলতে পারি, টোটাল কত বয়স বেড়েছে, 4 বছর বৃদ্ধি হয়েছে, অর্থাৎ এই 1-এর ভ্যালুই 4। 1-এর ভ্যালু কত, 1-এর ভ্যালু আমার হচ্ছে 4। এটা আমি বলতে পারি, হ্যাঁ কি না বলো। হুম 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 ওকে, ভেরি গুড। তাহলে এটা তো হয়ে গেল। দাদা এখান থেকে এখানে আরেকটা জিনিস করব, দেখবে ভালো করে বুঝবো আমাকে কি বলতে পেরেছে। আমি এখান থেকে প্রেজেন্ট এজ গুলো ডাইরেক্ট বার করতেই পারি। আমি এখান থেকে প্রেজেন্ট এজ গুলো বার করতে চাই, চলো প্রেজেন্ট এজ গুলোই বার করি। আগে আগে নর্মাল প্রসেসটা করি, বেশি অ্যাডভান্স হয়ে গেলে তোমাদের মাথায় ইনিশিয়ালি ঢুকবে না। তো প্রেজেন্টে যদি বার করতে কি হবে, একজনের বয়স হবে 4 8 32, একটা বয়স হবে 32, আর একটা হবে 4 6 24। এটা পেয়ে গেলাম, খুব ভালো কথা। এবার আহ বিয়ের সময় ওদের এজ ছিল কত, 5:3 ওদের এজ ছিল। বিয়ের সময় 5:3 বলে ওদের এজ ছিল। চলো ভেরি গুড, 5:3 এজ ছিল। এবার একটা জিনিস আমাকে এখান থেকে নোটিস করবার ব্যাপার আছে, ম্যারেজের সময়, এটা আমি জাস্ট লিখেছি ম্যারেজের সময় তো এজের রেশিও কত ছিল, 5:3। একটা জিনিস এখানে দেখো নোটিস করবার ব্যাপার আছে। আজকে একটা কথা বলো তো, তোমাদের আজকে বয়স যাই থাকুক না কেন, ধরো আজকে আমি তোমাদের থেকে অন অ্যান অ্যাভারেজ ধরো 5 বছরের বড়, কথার কথা বলছি। তো আজ থেকে 10 বছর পার হয়ে যাক, 20 বছর পার হয়ে যাক, 30 বছর পার হয়ে যাক, যাই হোক না কেন, আমি তো তোমাদের থেকে অলওয়েজ 5 বছরেরই বড় থাকবো, হ্যাঁ কি না। হুম হুম অর্থাৎ যতই টাইম পার হোক না কেন, দুটো ইন্ডিভিজুয়াল পার্সনের মধ্যে বয়সের যে ডিফারেন্স, সেইটা কিন্তু কখনো চেঞ্জ হয় না, হয় না তো, কোনোদিনই চেঞ্জ হয় না। তো সিমিলার জিনিস ওদের
বিয়ের সমতে বয়সের অনুপাত ছিল 5:3। এবার বিয়ের সমতে বয়সের যা ডিফারেন্স ছিল বর্তমানেও বয়সে তাই ডিফারেন্স থাকবে, ভবিষ্যতেও তাই ডিফারেন্স থাকবে, হ্যাঁ কি না? তাহলে বর্তমান বয়স 32 আর 24, তাহলে ডিফারেন্স কত আছে এখানে? 8 বছরের ডিফারেন্স আমি দেখতে পাচ্ছি। আর এখানে 5 ইউনিট আর 3 ইউনিট ডিফারেন্স কত? আমি দেখতে পাচ্ছি 2 ইউনিটের ডিফারেন্স দেখতে পাচ্ছি। ওকে, তাহলে একটা জিনিস আমি যদি বলি, 2 ইউনিটের বয়সই তাহলে কত, মানে 2 ইউনিটের ভ্যালুই কত? 8 বছর। কারণ বিয়ের সমত ওদের 8 বছরেরই ডিফারেন্স ছিল, হ্যাঁ কি না? ছিল তো? ওকে, তাহলে যে কোনো একজনের বয়স বার করে নি, যার বয়স বেশি অর্থাৎ 5 ইউনিট, তার বয়সটা বার করে নি। 2 এর ভ্যালু যদি 8 হয় তাহলে 5 এর ভ্যালু কত বার করে নি। 2 4 8, 4 5 20, অর্থাৎ এই ভদ্রলোকের বয়স ছিল 20 বছর, হ্যাঁ কি না? তাই তো, বিয়ের সময় এই ভদ্রলোকের বয়স ছিল 20 বছর। যে কোনো একজনের বার করলেই যথেষ্ট, কারণ আমাকে চাইছে হাউ মেনি ইয়ার্স এগো দে গট ম্যারিড, বিয়ে ক বছর আগে হয়েছিল। তো বিয়ের সময় এর বয়স ছিল 20, বর্তমানে বয়স হচ্ছে 32, তাহলে ডিফারেন্স কত হচ্ছে? 12 বছরের ডিফারেন্স হচ্ছে। অর্থাৎ বলতে পারি যে 12 ইয়ার্স এগো। দাদা 8 8 বছরের তো ডিফারেন্স। বুঝতে পারলে না? মানে 8 বছর, তুমি বলছো 8 বছরের ডিফারেন্স কেন? বিয়েটা 12 বছর আগে হয়েছিল। বিয়েটা 12 বছর আগে হয়েছে, এক্স্যাক্টলি। হ্যাঁ, আমি ওটা দেখিনি। আচ্ছা, হ্যাঁ, বিয়ে, হ্যাঁ, প্রেজেন্টের ডিফারেন্সটা 12 বছর, হ্যাঁ একদম একদম। বোঝা গেল? মানে বিয়ের মানে যে কোনো একজনের বয়সটা বার করলেই আমি পেয়ে যাচ্ছি যে 12 বছর আগেই কিন্তু ওদের ডিফারেন্স, মানে 12 বছর আগে ওদের বিয়ে হয়েছিল। ওকে, তো এইখানে আমরা এই অ্যাপ্রোচটা কাজে লাগিয়ে সলভ করতে পারলাম। হলো। আচ্ছা, বলছি দাদা, ওই 32 আর 24 থেকে ওখান থেকে একটু রিপিট করো, আমার কিছুই শোনা গেল না। শোনা গেল না? আচ্ছা, বলে দিচ্ছি। শোনা গেল না। 32 আর 24 এর কেসটা হচ্ছে এদের মধ্যে বয়সের ডিফারেন্স হচ্ছে 8 বছর। ওকে, প্রেজেন্ট এজ হ্যাঁ, ওই থেকে আমি, 32 24 কোথায় থেকে এলো, আমার কিছুই শোনা গেল না। আচ্ছা 32 24 কোথা থেকে এলো? এলো হচ্ছে কোথা থেকে বলছি, দেখো কোথা থেকে এলো আমি বলে দিচ্ছি। এই যে আমি এখানে কি হলো, এই যে এখানে যেটা বার করেছিলাম প্রেজেন্ট এজের এই যে রেশিওটা মডিফাই করলাম, আর 4 বছর পরে ওদের বয়সের রেশিও হচ্ছে 9:7। তো দু ক্ষেত্রে দেখো 1 ইউনিট করে বাড়ছে। আর আসলে কত বাড়ছে? 4 বছর বাড়ছে। তো 1 ইউনিটের ভ্যালু হচ্ছে যদি 4 বছর হয়, তাহলে ওখান থেকে প্রেজেন্ট এজ বার করার জন্য এটাকে 8 দিয়ে গুণ করলে 8 4 32 একজনের বয়স পাবো। আর এটাকে 6 দিয়ে গুণ করলে পরে 8 6 48, এই সরি 6 4 24। একের ভ্যালু যদি 4 হয় তাহলে 6 এর ভ্যালু কত? তাহলে 4 6 24, এখানে আরেকজনের বয়স পেয়ে গেলাম 24 বছর। তাহলে একজনের পেলাম 32, একজনের পেলাম 24, প্রেজেন্ট এজ। ক্লিয়ার? এতদূর হ্যাঁ, ক্লিয়ার। ক্লিয়ার হলো? আচ্ছা, এবার দেখো কি হয়েছে, আমি যেটা বললাম, তাহলে 32 বছর আর 24 বছর, তার মানে ওদের বয়সের ডিফারেন্স কত? ওদের বয়সের ডিফারেন্স হচ্ছে 8 বছর। 8 বছর হচ্ছে ওদের বয়সের এই যে ডিফারেন্স, লিখে দিলাম, ডিফারেন্স হচ্ছে 8 বছর। ঠিক আছে, এবার একটা কথা যেটা বলবো সেটা হচ্ছে বয়সের ডিফারেন্স কখনো চেঞ্জ হয় না দুটো মানুষের। আজ যা আছে 10 বছর বাদ, 100 বছর বাদ, 500 বছর বাদ, 1000 বছর বাদ বয়সের ডিফারেন্স তাই থাকবে। কারণ সময় তার জন্যও বাড়ছে, সময় আরেকজনের জন্যও বাড়ছে, ইকুয়ালি বাড়ছে। অর্থাৎ গ্যাপটা কখনোই কমবে না বা বাড়বেও না। অর্থাৎ বিয়ের সময় বয়সের অনুপাত বলেছে 5:3। তো এখান থেকে ডিফারেন্সটাকে কাজে লাগিয়ে আমি বিয়ের সময় যে কোনো একজনের বয়স বার করে নিতে পারি। 5 আর 3 এর মধ্যে ডিফারেন্স কত? 2 ইউনিট। তাহলে আমি বলতে পারি যে 2 এর ভ্যালুই হচ্ছে এই 8 বছর, কারণ এর বয়সের ডিফারেন্স। তাহলে যে বড় এল্ডার পার্সন যে 5, তার আমি বয়সটা বার করে নিচ্ছি কখন? ম্যারেজ অর্থাৎ বিয়ের সময়। তাহলে কত আসছে? 4 5 20, অর্থাৎ এটা ছিল এম, অর্থাৎ ম্যারেজের সময় ওর বিয়ের সময় ওর বয়স ছিল 20 বছর। এখন বয়স কত হয়েছে? 32 বছর, অর্থাৎ ক বছর পেরোলো? 12 বছর পেরোলো। মানে বোঝা যাচ্ছে যে 12 বছর আগে ওরা বিবাহিত হয়েছিল, মানে বিয়ে করে নিয়েছিল আর কি। ক্লিয়ার? হ্যাঁ, ওটা মাইনাস করা হলো, ম্যারিডের রেশিওটা দিয়ে ওটার সঙ্গে করা হলো। হুম হুম হুম, এক্স্যাক্টলি। আচ্ছা, এইটা তো গেল নর্মাল ভাবে আমি এটা করলাম একটা প্রেজেন্টেজ বার করে। প্রেজেন্ট এজের ভ্যালুটা না বার করে আরেক রকম ভাবেও করা যেতে পারে। কিরকম? দেখো এই জায়গাটা থেকে আবার কন্টিনিউ করছি। প্রেজেন্ট এজের এখানে কত পেলাম, দাঁড়াও, এখান থেকে একটুখানি কি করি কোথায় স্পেস বার করি, আমি এই সাইডটা একটু ইরেজ করছি। হ্যাঁ, তোমাদের কাছে তো ইয়ে আছেই, রেকর্ডিং থাকবেই, তোমরা পেয়ে যাবে ওখান থেকে। এই সাইডটা আমি ইরেজ করছি।
বোর্ড ফোর্ড সব দেখা যাচ্ছে তো ঠিকঠাক? হ্যালো? হ্যাঁ লেখাগুলো একটু আমার সমস্যা হচ্ছে। বুঝতে অসুবিধা হচ্ছে লেখাগুলো? হ্যাঁ, একটু সমস্যা হচ্ছে আমার। কেন বলো তো? তোমার কি মানে ওই মানে ইয়ে হয়ে গেছে? মানে তোমার কি মানে ভিডিও কোয়ালিটিটা খারাপ হয়ে গেছে? না না, মানে সব একসাথে হয়ে যাচ্ছে তো এবারে আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, মানে গিজিমিজি হয়ে যাচ্ছে, গিজিমিজি হয়ে যাচ্ছে। হ্যাঁ, বুঝে গেছি, গিজিমিজি হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি। কয়েক বছর চাকরি করে নিই, একটু টাকা পয়সা জমে যাক। আর তারপরে একটা ইয়ে করবো। কি বলে ওটাকে? ওই ডিজিটাল বোর্ড সেট আপ করে নেবো। শুনেছি খুব বেশি খরচা হয় না, 60-70 হাজার টাকা নিয়েই খরচা হয়। ওরকম একটা করিয়ে নেবো, যেরকম আড্ডা ফাড্ডাতে পড়ায়। ওটাতে আরো বড় স্ক্রিন হয়। আর ওটাতে করাতেও মানে দেখাতে বোঝাতেও খুব সুবিধা হয়, কিন্তু ওটা করতে গেলে ভালো ক্যামেরা, লাইট ফাইট এসবের সেট আপ লাগবে প্রচুর। ওই যে ঝামেলা। যাই হোক, না যেখানে সেখানে ক্যারি করা যাবে না, ল্যাপটপ যেখানে সেখানে ক্যারি করা যায়, এটা সুবিধা। আর যাই হোক, এবার দেখো করি কেসটা। দেখো, আমাদের প্রেজেন্টেজের রেশিও কত ছিল? এই যে 8:6। আর পরে কি হয়েছিল? পরে তোমার 9:7 হয়েছিল, এটা থাক। আচ্ছা, ম্যারেজ, এখানে ম্যারেজ লিখছি। ম্যারেজের সময়, বিয়ের সময় বয়স কত ছিল? বয়সের অনুপাত ছিল 5:3। ভালো করে বুঝবো। এবার এইখানে দেখো কত করে বাড়ছে, 1 ইউনিট করে বাড়ছে। আর বাস্তবে কত বেড়েছে? অ্যাকচুয়ালি বাস্তবে এটা কত? ওটা বলেছে 4 ইয়ার্স লেটার, অর্থাৎ এখানে 4 বছরের বৃদ্ধি। 4 বছরের বৃদ্ধি, অর্থাৎ একের ভ্যালু হচ্ছে 4। রাইট? একের ভ্যালু হচ্ছে 4, এটা বুঝে গেছি। এবার দেখো এইখানে যদি ভালো করে খেয়াল করি, বিয়ের সময় থেকে বর্তমান বয়সের যে ডিফারেন্সটা, দেখো এখানেও 3 ইউনিট বাড়ছে। আর এখান থেকে এখানেও কত ইউনিট বাড়ছে? 3 ইউনিট বাড়ছে। হ্যাঁ কি না বলো? অর্থাৎ এই যে 3 ইউনিটের ভ্যালুটা, এটাই আমাকে বার করিয়ে দেবে যে কত বছর ওদের বিয়ে হওয়া হলো, কারণ প্রেজেন্ট টাইম থেকে বিয়ের সময় ডিফারেন্স হচ্ছে 3 ইউনিট। হ্যাঁ কি না? ভালো করে বুঝবো। প্রেজেন্ট টাইমের থেকে বিয়ের সময়ের যে ডিফারেন্সটা, সেটা হচ্ছে 3 ইউনিটের। দুজনেরই বয়স 3 ইউনিট 3 ইউনিট করে বেড়েছে। তো এই যে 3 ইউনিট, এটার যদি আমি ভ্যালুটা বার করে নিই, তার মানে সেটাই তো হবে যে হাউ মেনি ইয়ার্স এগো দে গট ম্যারিড। আগে বলে, এটা সবার কাছে ক্লিয়ার নাকি? এটা তো আরো সহজ। এক্স্যাক্টলি, আমি ওটাকে প্রথমে বার করিয়ে দিলাম, যাতে করে তোমরা লেন্দি মেথডটা ভালো করে বুঝে নাও। তারপরে এটাতে জাম্প করবো, এটাও খুব ইজি লাগবে। কারণ দেখো এখানে 1 ইউনিটের বয়স কত হচ্ছে, মানে 1 ইউনিটের ভ্যালু কত? 4 বছর, এটা পেয়েছি। তাহলে এবারে জাস্ট 3 ইউনিটটা বার করে নেবো। তাহলে 3 ইউনিটের ভ্যালু কত? 4×3=12 হয়ে গেল। সিম্পল, ডাইরেক্ট অ্যান্সার চলে আসছে যে 12 বছর আগে ওরা বিয়ে করেছিল। এবার হ্যাঁ, এখানে একটা লক্ষণীয় ব্যাপার, কিছু জিনিস, এইসব মেথডের কিছু ভালো দিকও আছে, কিছু খারাপ দিকও আছে। কনসেপ্ট যদি ডেপথে না থাকে, তাহলে এইসব জায়গায় ভুল হওয়ার স্কোপ ভরে ভরে। কেমন? দেখার বিষয় একটা, যে দেখো এখানেও 3 বাড়ছে, এখানেও 3 বাড়ছে, তো রেশিওটা এইভাবে অ্যাডজাস্টেড হয়ে আছে। যদি এখানে বৃদ্ধিটা যদি দু জায়গায় সমান সমান না হতো, তাহলে আমাকে রেশিওটা যেমন মডিফাই করা শিখিয়েছি, ওইভাবে মডিফাই করে নিতে হতো। ওকে? জরুরি নয় যে 5:3, মানে এটা সবসময় তো এটা এমনই তোমাকে ভ্যালু দিল যেটা সব ক্ষেত্রে মিলে যাবে, এরকম দু ক্ষেত্রে যদি না মেলে, তখন মডিফাই করে নিয়ে এই মেথডটাতে আমাকে এগোতে হতো। ওকে? এইটুকুই ডিফারেন্স। তো বুঝতে পারলে? বিয়ের এজটা আর প্রেজেন্ট এজটা ডিফারেন্স তাহলেই বেরিয়ে যাবে তো। একদম, একদম, একদম। তো এই কোয়েশ্চেনটা এভাবেও আমরা তাহলে করতে পারি, যেটা আমার মনে হয় অনেক স্মার্ট প্রসেস। যদি কারোর সামনে সলভ করো, সে দেখেও বলবে যে হ্যাঁ ভাই সত্যি, মানে একটা পার্সপেক্টিভটাই চেঞ্জ হয়ে যাবে। এভাবেও করা যায়, জানা ছিল না তো, বোঝা ছিল না তো ব্যাপারটা। তো এই জিনিসটা, আর এই জিনিসটা একটা ব্যাংকিং অ্যাসপিরেন্টের থেকে, বা ব্যাংকিং অ্যাসপিরেন্ট করে যে কোনো কম্পিটিটিভ এক্সামের অ্যাসপিরেন্টের থেকে বাকি দেরকে আলাদা করে। আর বিশেষ করে ব্যাংকিং অ্যাসপিরেন্টটাও জোর দিয়ে বলা উচিত, কারণ হচ্ছে ব্যাংকিং এর প্রিপারেশন করতে গিয়ে তোমাকে এত ইনডেপথ জিনিসপত্রের ভ্যারাইটি তুমি যেটা পাবে, সেটা আমার মনে হয় না যে এসএসসি বা সিভিল সার্ভিসেস এক্সামেও মনে হয় এরকম টাইপের জিনিসপত্র এত থাকে না। কারণ ওরা সমস্ত জিনিসের উপর খেলে, ম্যাথস এর উপর এত খেলে না। হুম। ওকে, দেখি এরপরে নেক্সট কি এক্সাম্পল নেওয়া যায়। এরপরে এই কোয়েশ্চেনটার মধ্যে, এই চ্যাপ্টারের মধ্যে আর অ্যাজ সাচ তো কিছু আমি দেখছি না। আচ্ছা, একটা জিনিস তোমাদেরকে বলেছিলাম, তোমরা এখনো কিন্তু আমাকে দাওনি।
বিশেষ করে সানুরুবাকে বলবো যে ম্যাথসের যে বইটা আছে না, ওর যে ফার্স্ট পেজটা ইন্ডেক্স, ওর যে একদম ইন্ডেক্স পেজটা আছে না, ইন্ডেক্স পেজ, এই যে ইন্ডেক্স পেজ যেটাকে বলা হয়, ইন্ডেক্স ফার্স্ট পেজ, যেখানে সব চ্যাপ্টার্স গুলো, অল চ্যাপ্টার্স, সূচিপত্র যেটা হয় পুরো। এক্স্যাক্টলি অল চ্যাপ্টার্স এর যে এটা আছে, ওই ইন্ডেক্স পেজটার আমাকে একটু ছবি তুলে পাঠিও। কারণ আমার কাছে যেহেতু বইটা নিয়ে আমি বুঝতে পারছি না যে কোন কোন চ্যাপ্টার গুলোকে প্রসিড করে করে এগোতে হবে, নেক্সট 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 করে, এটা আমাকে একটু দেখে নিতে হবে যাতে করে সাজাতে সুবিধা হয় ফার্দার, ঠিক আছে? ওকে। কারণ আমার খাতায় যেগুলো নোট করা আছে একটু এলোমেলো করে করা আছে, তো বইটা হলে পরে সুবিধা হয় তার জন্য। সানুরুবা আছো? হ্যালো? হ্যাঁ স্যার আছি। আমি বলে তা দেবো? তুমি আমাকে একটু না বললে ওইভাবে নোট করতে একটু টাইম লেগে যাবে আর বুঝতেও আমার অসুবিধা হবে, but ছবিটা থাকলে আমার সুবিধা হয়। তো সানুরুবা একটু আমাকে মনে রেখে একটুখানি মনে করে একটু পাঠিয়ে দিও, হ্যাঁ, ফ্রি হয়ে পড়ে, হ্যাঁ, যখনই তোমার সুবিধা হয় একটু আমাকে ওই ইন্ডেক্স পেজটা ছবিটা একটু পাঠিয়ে দিও। ওকে। আচ্ছা, তোমাদেরকে আমি দুটো কোশ্চেন আবার হোমওয়ার্ক দিতে চাই। হ্যাঁ, দুটো ভালো ভালো কোশ্চেন, এইরকম রেশিও বেসড কোশ্চেন হোমওয়ার্ক দিতে চাই। এটা এজের ওপর নয়, একটু অন্যরকম টাইপের, কিন্তু কনসেপ্টটা একই হবে, ঠিক আছে? দিতে চাই। তো তোমরা এই দুটোকে ট্রাই করবে। আর হ্যাঁ বলো। হ্যালো, করে দিছো? আচ্ছা, বাহ বাহ বাহ, খুব ভালো। থ্যাংক ইউ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তাই ভাবছি অপূর্বর কাছে তো পিডিএফ আছে, ওর কাছে তো বই নেই যতদূর আমি জানি। হ্যাঁ, ছবি তো দিয়ে দেবোই তোমাদেরকে, ওই ছবি দুটোখানা ছবি তোমাদেরকে দেবো, ও ওই দুটো কোশ্চেন সলভ করবে, ঠিক আছে? ঠিক আছে, অসুবিধা নেই। আহ, আর দুটো কোশ্চেন আমি ছবি পাঠিয়ে দিচ্ছি, এই দুটোকে তোমরা সলভ করবে, ঠিক আছে? ভালো কোশ্চেন সলভ করবে, দিয়ে পরের দিন আমরা এই কোশ্চেনের অ্যান্সার্স গুলো জানবো, কি অ্যান্সার আসলো না আসলো এটা আমরা জানবো, ঠিক আছে? আর এরপর হ্যাঁ বলো। গ্রুপে দিয়ে দেবে তো কোশ্চেনগুলো? হ্যাঁ, এই তো এখনই দিয়ে দিচ্ছি। আর যেটা হচ্ছে এই চ্যাপ্টারের মোটামুটি যা কিছু ডিসকাশন শেষ, আর কিন্তু কিছু ডিসকাশন নেই, এবারে শুধু এই চ্যাপ্টারের এক্সারসাইজ করা, মানে করার ব্যাপার। আর নতুন কিছু এখানে করার মতন নেই, ঠিক আছে? মানে কনসেপচুয়ালি নতুন জিনিস কিছু নেই। হ্যাঁ, এই জিনিসগুলোরই শুধু অ্যাপ্লিকেশন, ওয়ান বাই ওয়ান অ্যাপ্লিকেশন। হুম। যত বেশি কোশ্চেন এখানে করা হবে সলভ, তত বেশি বুদ্ধিটা এখানে খুলবে, ব্যাস এইটুকুনি এখানে বলার বিষয়। দেখো, দুদিনে দুটো চ্যাপ্টার এখানে শেষ হয়ে গেল, ছোট ছোট মিনি মিনি চ্যাপ্টার, সহজ সহজ চ্যাপ্টার, দুদিনে দুটো চ্যাপ্টার শেষ। এবার আমরা ঢুকবো অ্যাভারেজ, অ্যাভারেজটা একটুখানি ভালো চ্যাপ্টার হবে, এখানে একটু টাইমও লাগবে। এটা দু একদিনে শেষ করা চ্যাপ্টার নয়, বা হয়তো এটাও শেষ হয়ে যেতে পারে, ডিপেন্ডস অন যে তোমরা কতটা ক্যাপচার করে নিতে পারছো, কারণ এই জিনিসগুলো তোমরা খুব ভালোই ক্যাপচার করছো আমি যেটা দেখছি। হ্যাঁ, তো প্রবলেম হবে না। এবার হ্যাঁ, তোমাদের যেটা মানে যেটা এখানে তোমাদের যেটা মানে লেন্দি ওয়ার্ক যেটা হবে, সেটা হচ্ছে এই চ্যাপ্টার গুলোর ফুল এক্সারসাইজ গুলো তোমাদের করা। আমি এখানে রেকর্ডিংটা অফ করছি, কারণ এরপরে আর এখানে কনসেপচুয়াল ডিসকাশন কিছু নেই আর।